আজকের ভিডিওতে আমরা দেখব মাস্টার কিয়ের রহস্য, সাথে আব্রাহাম ফ্যামিলির ইতিহাস এবং ম্যারিক ও স্যারেনের সাথে নতুন লড়াইয়ের প্রস্তুতি। লর্ড অব দ্য মিস্ট্রিজ এর চ্যাপ্টার 331 থেকে 340-এর বিস্তারিত আলোচনা। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি একটি চলন্ত ঘোড়ার গাড়ির ভেতরে ক্লেইন, ম্যারিক এবং মেস শ্যারনের এক রহস্যময় কথোপকথন চলছে। ম্যারিক তার অগোছলো বাদামি চুলে হাত বুলিয়ে অত্যন্ত অস্বস্তির সাথে প্রিজনার পাথওয়ে বা বন্দিপথের গোপন রহস্যগুলো উন্মোচন করতে শুরু করেন। ম্যারিকের চোখে মুখে এক ধরনের উন্মাদনা লুকিয়েছিল, যা তিনি আড়াল করার চেষ্টা করছিলেন। এই পাথওয়ের প্রথম ধাপ বা সিকোয়েন্স 9 হল প্রিজনার। নাম থেকেই বোঝা যায় এই সিকোয়েন্সের বিয়ন্ডাররা আসলে এক অদৃশ্য কারাগারের বাসিন্দা। তাদের আধ্যাত্মিকতা এবং প্রবল আকাঙ্ক্ষাগুলো যুক্তি, শরীর এবং বাহ্যিক জগতের সীমাবদ্ধতার মাধ্যমে শৃঙ্খলিত থাকে। যদিও বাইরে থেকে তাদের অত্যন্ত শান্ত এবং সংযত দেখায়, কিন্তু তাদের অন্তরের গভীরে এক প্রচণ্ড উন্মাদনা সব সময় দানা বেঁধে থাকে। শারীরিক সক্ষমতার দিক থেকে তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় এবং তাদের ইন্দ্রিয়গুলো অত্যন্ত তীক্ষ্ণ থাকে। তারা বিভিন্ন অপরাধমূলক কৌশলে দক্ষ হয় এবং হাতের কাছে যা কিছু পায় তা ব্যবহার করেই অত্যন্ত নিপুণভাবে কাউকে হত্যা করতে সক্ষম। ক্লেইন এই বর্ণনা শুনে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবছিলেন যে এই বিয়ন্ডারদের জীবন আসলে এক নিরন্তর অবদমনের গল্প। এরপর মেরিক সিকোয়েন্স 8 অর্থাৎ লুনাটিক বা উন্মাদ সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান যে এমনকি 7টি প্রধান চার্চের মতো শক্তিশালী বিয়ন্ডার সংস্থাগুলো এই সিকোয়েন্স সম্পর্কে পুরোপুরি জানে না, কারণ এই গোপন সংগঠনের সদস্যরা এতটাই অদ্ভুত শক্তির অধিকারী যে তাদের মৃতদেহের সাথে কথা বলে বা ভবিষ্যৎবাণীর মাধ্যমে তথ্য বের করা প্রায় অসম্ভব। লুনাটিকদের প্রধান বৈশিষ্ট্য হল তারা নিজেদের যুক্তিবোধকে পুরোপুরি বিসর্জন দিয়ে স্বেচ্ছায় তাদের আদিম আকাঙ্ক্ষাকে মুক্তি দিতে পারে। এর বিনিময়ে তারা শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকে অকল্পনীয় শক্তি এবং সক্ষমতা অর্জন করে। যদিও এই উন্মত্ত অবস্থায় তারা পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না, কিন্তু তারা অন্যান্য বিয়ন্ডার শক্তির বিরুদ্ধে উচ্চতর প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, বিশেষ করে এমন ক্ষমতা যা তাদের মনের ওপর প্রভাব ফেলতে বা বিভ্রান্ত করতে চায়। ক্লেইন এটি শুনে মনে মনে টিপ্পনি কাটছিলেন যে এটি আসলে শত্রুকে মারার আগে নিজেকেই পাগল করে ফেলার মতো একটি ব্যবস্থা। তবে এই পথটি অভিশপ্ত, কারণ লুনাটিকরা খুব সহজেই তাদের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যদি একজন বিয়ন্ডারের মানসিক অবস্থা দীর্ঘক্ষণ অস্থির থাকে, তবে তার পক্ষে ভারসাম্য বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। সিকোয়েন্স 7-এ পৌঁছালে এই পাথওয়ের বিয়ন্ডারদের মধ্যে প্রকৃত মিউটেশন বা রূপান্তরের বিভীষিকা ফুটে উঠতে শুরু করে, যাকে বলা হয় ওয়ারউলফ বা নেকড়ে মানব। ক্লেইনের কাছে এটি কিছুটা অবাক করার মতো ছিল, কারণ তিনি ভেবেছিলেন ওয়ারউলফ হয়তো আরও উচ্চতর কোনো সিকোয়েন্স হবে। ম্যারিকের ভাষায় একজন ওয়ারউলফ হল সম্পূর্ণভাবে অভিশপ্ত একজন সত্তা। প্রতিবার যখন আকাশে রক্তাভ পূর্ণিমার চাঁদ বা ক্রিমসন মুন দেখা দেয়, তারা তাদের মানবিক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাদের শরীরে কালো পশম গজায় এবং তাজা রক্তপানের লালসা তাদের মধ্যে প্রচণ্ড হিংস্রতা তৈরি করে। শারীরিক শক্তি, গতি এবং দ্রুত সেরে ওঠার ক্ষমতার দিক থেকে ওয়ারউলফরা অপ্রতিদ্বন্দ্বী। তাদের নখ এবং দাঁত সাধারণ বিয়ন্ডার অস্ত্রের মতোই মারাত্মক এবং বিষাক্ত। এই বিষ যদি কোনো সাধারণ মানুষের শরীরে প্রবেশ করে, তবে সেই ব্যক্তি ধীরে ধীরে ওয়ারউলফের আজ্ঞাবহ দাসে পরিণত হয় এবং শেষ পর্যন্ত এক স্বল্পায়ু দানবে রূপান্তরিত হয়। ক্লেইন বুঝতে পারেন যে একজন ওয়ারউলফ যদি তার ভেতরের পৈশাচিক প্রবৃত্তিকে দমন করতে না পারে, তবে সে ধীরে ধীরে তার মানবিক আবেগগুলো হারিয়ে এক শীতল ও নিষ্ঠুর সত্তায় পরিণত হয়। ম্যারিক এরপর নিজের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গিয়ে সিকোয়েন্স 6 অর্থাৎ জম্বি স্তরের কথা উল্লেখ করেন। জম্বিদের বাহ্যিক চেহারা মৃতদেহের মতো ফ্যাকাশে এবং ভয়ঙ্কর। ম্যারিক জানান যে তার শরীর এখন ইস্পাতের মতো শক্ত। এমনকি কেউ যদি তার মাথায় রিভলভার দিয়ে গুলি করে, তবে তিনি বড়জোর কিছুটা ঝিমঝিম অনুভব করবেন। তার প্রতিরক্ষা ভাঙতে হলে শরীরের একই স্থানে বারবার আঘাত করতে হয়। জম্বিদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল মস্তিষ্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত শরীরের অন্য কোনো আঘাত তাদের জন্য প্রাণঘাতী নয়। তারা বিভিন্ন মৃত্যুর সাথে সম্পর্কিত জাদুতে অত্যন্ত দক্ষ হয় এবং খুব সহজেই মৃতদেহ বা ভূতদের নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই অসীম ক্ষমতার একটি অন্ধকার দিক রয়েছে। একজন জম্বিকে প্রতিনিয়ত মানুষের উষ্ণ রক্ত এবং তাজা মাংসের তৃষ্ণার সাথে যুদ্ধ করতে হয়। পূর্ণিমার রাতে এই তৃষ্ণা অসহ্য ব্যথায় রূপান্তরিত হয়। ম্যারিক অত্যন্ত বেদনার সাথে জানান যে যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ না করেন, তবে তিনি ধীরে ধীরে অমানুষ হয়ে যাবেন, আর যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তবে ব্যথায় কুঁকড়ে গিয়ে তিনি লড়াই করার ক্ষমতা হারাবেন। প্রিজনার পাথওয়ের একটি বিশেষ নিয়ম হল প্রতিটি নতুন সিকোয়েন্সের অভিশাপ তার পূর্ববর্তী সিকোয়েন্সের অভিশাপকে সরিয়ে দেয়, তাই তাদের একসাথে একাধিক অভিশাপ বইতে হয় না। মিস শ্যারন
তার রহস্যময় এবং প্রেতাত্মার মতো শান্ত স্বরে সিকোয়েন্স 5 বা রেইথ বা প্রেতাত্মা সম্পর্কে বিস্তারিত বলেন। রেইথরা তাদের রক্ত মাংসের শরীরকে পুরোপুরি একটি বিদেহী আত্মায় রূপান্তরিত করতে পারে। তারা যে কোনো কঠিন বাধার ভেতর দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে এবং আয়নার ভেতরে বা প্রতিফলিত হয় এমন যে কোনো বস্তুর মাঝে আত্মগোপন করতে পারে। রেইথদের সবচেয়ে মারাত্মক ক্ষমতা হল তারা সরাসরি শত্রুর আত্মায় আক্রমণ করতে পারে এবং এমনকি শত্রুর শরীর দখল করে তাদের পুরোপুরি নিজেদের পুতুলে পরিণত করতে পারে। উচ্চস্তরের বিয়ন্ডার ছাড়া অন্য কারো পক্ষে স্পিরিট ভিশন ব্যবহার করেও একজন রেইথকে শনাক্ত করা অসম্ভব, তবে তাদের অভিশাপও অত্যন্ত কঠোর। পূর্ণিমার রাতে তাদের হয় নির্দিষ্ট সংখ্যক মানুষের আত্মা গ্রাস করতে হয়, নতুবা তারা চরমভাবে দুর্বল হয়ে পড়ে। যদি তারা আত্মা গ্রাস করার পথ বেছে নেয়, তবে তারা কার্যত প্রতিনিয়ত উন্মাদ হয়ে যাওয়ার ঝুঁকির মুখে থাকে। ম্যারিক ক্লেইনকে মনে করিয়ে দেন যে একজন বিয়ন্ডার উচ্চতর সিকোয়েন্সে উঠলেও তার আগের স্তরের ক্ষমতাগুলো হারিয়ে যায় না, বরং সেগুলো আরও শক্তিশালী হয়। কথোপকথনের শেষ পর্যায়ে ক্লেইন স্কারলেট লুনার করোনা নামক একটি অভিশপ্ত সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে জানতে পারেন। এই আর্টিফ্যাক্টটি কৃত্রিমভাবে পূর্ণিমার প্রভাব তৈরি করতে পারে। এটি ম্যারিক এবং শ্যারনের মতো বিয়ন্ডারদের জন্য একটি দ্বিমুখী তলোয়ার। এটি যেমন তাদের মধ্যে বিস্ফোরক শক্তি তৈরি করতে পারে, তেমনি এটি তাদের এতটাই দুর্বল করে দিতে পারে যে তারা লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে। ম্যারিক অত্যন্ত ঘৃণার সাথে জানান যে এই আর্টিফ্যাক্টটি পরিধানকারীকে পূর্ণিমার নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করলেও এটি তার রক্তকে ধীরে ধীরে শীতল ও বরফ করে দেয়। যদি সময়মতো কোনো জীবিত মানুষের তাজা রক্ত পান করা না হয়, তবে ব্যবহারকারীর মৃত্যু নিশ্চিত। ক্লেইন বুঝতে পারেন যে এই মিশনে তাদের প্রধান লক্ষ্য হল স্টিভ নামক একজন রেইথকে খতম করা এবং তার কাছ থেকে এই আর্টিফ্যাক্ট ও বিয়ন্ডার বৈশিষ্ট্য উদ্ধার করা। বিনিময়ে ক্লেইন পাবেন প্রচুর যুদ্ধের লুট এবং একটি মূল্যবান রহস্যময় বই বা বুক অফ সিক্রেটস। গল্পের শুরুতেই আমরা দেখি শ্যারন এবং ম্যারিকের সাথে একটি ঘোড়ার গাড়ির ভেতরে ক্লেইন মোরেট্টি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় মগ্ন রয়েছেন। ম্যারিক এবং শ্যারন ক্লেইনকে এমন কিছু শর্ত দেন যা শুনে তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। ক্লেইনের মতো একজন অভিজ্ঞ বিয়ন্ডারের কাছেও এই প্রস্তাবটি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং লোভনীয়। শর্ত অনুযায়ী এই মিশনটি সফলভাবে সম্পন্ন করতে পারলে ক্লেইন একটি সিকোয়েন্স 5 বিয়ন্ডার বৈশিষ্ট্য এবং একটি অত্যন্ত শক্তিশালী সিল্ড আর্টিফ্যাক্ট পাওয়ার সুযোগ পাবেন, যা সাধারণ পরিস্থিতিতে অর্জন করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এই যুদ্ধের ময়দান থেকে তিনি চাইলে সিকোয়েন্স 6 জম্বি এবং সিকোয়েন্স 7 ওয়্যারওয়ালফের বৈশিষ্ট্যগুলোও সংগ্রহ করতে পারবেন, যা তার শক্তির ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে। ক্লেইন তার মনের ভেতরের এই তীব্র লোভ এবং উত্তেজনা দমন করার জন্য গাড়ির সিটে হেলান দিয়ে বসেন এবং গম্ভীরভাবে চিন্তা করার অভিনয় করেন, যাতে অন্যরা তার মানসিক অবস্থা বুঝতে পারে না। এরপর ক্লেইন ম্যারিককে জিজ্ঞেস করেন শামান কিং ক্লার্কম্যান কে ছিলেন এবং তার সেই রহস্যময় বুক অফ সিক্রেটসে আসলে কী ধরনের তথ্য লিপিবদ্ধ আছে। ম্যারিক তখন বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন যে শামান কিং পদটি একই সাথে একটি উচ্চ সিকোয়েন্সের কাজ এবং অন্ধকার, চাঁদ এবং রহস্যময় জগতের ওপর অসামান্য নিয়ন্ত্রণকারী একজন ব্যক্তিকে বোঝাতে পারে। ক্লার্কম্যান ছিলেন ঠিক তেমনই একজন ক্ষমতাবান ব্যক্তি, যিনি পঞ্চম যুগের শুরুতে দক্ষিণ মহাদেশে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং পরবর্তীতে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যান। ম্যারিক আরও জানান যে ক্লার্কম্যানের এই বুক অফ সিক্রেটসে গোপন চুক্তি, বিশেষ আচার অনুষ্ঠান, আলকেমি বা রসায়নবিদ্যা, জ্যোতিষশাস্ত্র এবং প্রতীকবিদ্যার মতো গভীর রহস্যময় জ্ঞান রয়েছে। এমনকি একজন সাধারণ মানুষও যদি এই বইটি হাতে পায়, তবে সে কোনো বিয়ন্ডার পোষণ ছাড়াই তার স্বাভাবিক আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কিছু বিয়ন্ডার কাজ সম্পাদন করতে সক্ষম হবে। তবে এর একটি অত্যন্ত ভয়াবহ পরিণাম রয়েছে। এই আধ্যাত্মিক বোঝা সহ্য না করতে পেরে সেই ব্যক্তি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। এটি মূলত আধ্যাত্মিকতার অতিরিক্ত চাপের একটি ফল, যা একজন সাধারণ মানুষের মস্তিষ্ক সহ্য করতে পারে না। ক্লেইন বুঝতে পারেন যে এই মিশনটি যেমন লাভজনক, ঠিক তেমনি এর সাথে জড়িয়ে আছে 1000 বছরের পুরনো এক শক্তিশালী গোপন সংগঠন, রোজ স্কুল অফ থট। এই সংগঠনের ইতিহাস এবং তাদের সদস্যদের নিষ্ঠুরতা সম্পর্কে ক্লেইন আগে থেকেই কিছুটা জানতেন। তিনি সিদ্ধান্ত নেবার জন্য কিছু সময় চান এবং পরদিন সকাল 9টায় তার মিন্স্ক স্ট্রিটের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। কিন্তু কথাটি শেষ করার পরপরই ক্লেইনের মনে এক ধরনের ভীতি কাজ করতে শুরু করে। তিনি উপলব্ধি করেন যে ম্যারিক এবং শ্যারন তাদের কাছে তাদের জীবনের অনেক বড় গোপনীয়তা এবং সমস্যার কথা প্রকাশ করে দিয়েছেন। এখন যদি তিনি এই মিশনে রাজি না হন, তাহলে তারা কি তাকে জ্যান্ত অবস্থায় গাড়ি থেকে নামতে দেবে,
নাকি সেখানেই তাকে চিরতরে স্তব্ধ করে দেবে সেই আশঙ্কায় ক্লেইন ঘেমে যেতে শুরু করেন। তার মনে হচ্ছিল তারা হয়তো তাকে গোপনীয়তা রক্ষার স্বার্থে আক্রমণ করতে পারে। ঠিক এই মুহূর্তে শ্যারন তার পোশাকের একটি গোপন পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করেন, যা ছিল কমলা হলুদ রঙের, এবং সেখানে সূর্যের বিভিন্ন প্রতীক আঁকা ছিল। এই প্রতীকগুলো একটি বিশেষ স্থিতিশীল এবং উষ্ণ আধ্যাত্মিক জোন তৈরি করছিল। এটি ছিল মূলত নিম্বলরাইট মাস্টার রোসাগোর কাছ থেকে পাওয়া সেই বিখ্যাত নোটারি সার্টিফিকেট। শ্যারন ক্লেইনকে নির্দেশ দেন সেই কাগজের একটি খালি জায়গায় হাত রাখতে এবং শপথ করতে যেন তিনি তাদের এই আলোচনার কোনো কিছুই অন্য কাউকে না জানান। ক্লেইন অত্যন্ত গম্ভীরভাবে শপথ করেন যে তিনি শ্যারন এবং মারিকের কাছ থেকে যা শুনেছেন তা কাউকে বলবেন না। শপথ করার সাথে সাথেই সার্টিফিকেটের চারপাশের জাদুকরী চিহ্নগুলো উজ্জ্বল আলোয় জ্বলে ওঠে এবং ক্লেইনের হাতের তালুতে একটি সিলের মতো ছাপ করে যায়। ক্লেইন অনুভব করতে পারেন যে তার সাথে সেই সার্টিফিকেটের একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী যোগসূত্র তৈরি হয়েছে, যা তাকে তার শপথ রক্ষা করতে বাধ্য করবে। এটি কোনো সাধারণ চুক্তি ছিল না, বরং একটি অলৌকিক বন্ধন যা তাকে তার কথা রাখতে বাধ্য করবে। গাড়ি থেকে নামার সময় ক্লেইন তার স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টি সক্রিয় করে দেখতে পান যে মারিক জম্বিদের দিয়ে গাড়ি চালাচ্ছেন এবং শ্যাডো বা ছায়াদের পরিচারক হিসেবে ব্যবহার করছেন, যা ছিল তার অদ্ভুত শক্তির এক চরম নিদর্শন। ক্লেইন তার হ্যাট খুলে বুকে চেপে ধরে কিছুটা ঝুঁকে তাদের বিদায় জানান এবং গাড়ি থেকে নেমে যান। বাড়ি ফিরে ক্লেইন সরাসরি ঘুমাতে না গিয়ে পরিস্থিতির গভীরতা বিশ্লেষণ করতে বসেন। তিনি জানতেন যে শ্যারেন এবং মারিক মিউট্যান্ট পাথওয়ের হওয়ায় তারা আধ্যাত্মিক জগতের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, তাই সাধারণ পদ্ধতিতে করা ভবিষ্যৎবাণী বা ডিভিনেশন ভুল হতে পারে। বিশেষ করে তাদের শত্রু স্টিভ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সাধারণ পদ্ধতিতে অসম্ভব ছিল, তাই সত্য জানার জন্য তাকে গ্রে ফগের উপরে যেতেই হবে। ভোর রাত 4টের দিকে ক্লেইন ঘুম থেকে জেগে ওঠেন এবং নিজেকে সমন করার বা ডাকার একটি বিশেষ আচার পালন করেন। তিনি মোমবাতি জ্বালিয়ে আধ্যাত্মিক দেওয়াল তৈরি করেন এবং সাবধানে আচারটি সম্পন্ন করেন। এরপর তিনি ধূসর কুয়াশার ওপরে সেই রহস্যময় প্রাসাদে পৌঁছন এবং দ্য ফুল হিসেবে তার নির্ধারিত উচ্চাসনে বসেন। তার সামনে ছিল অল ব্ল্যাক আই, আজিকের সেই তামার বাঁশি এবং ডার্ক এম্পারার কার্ড। ক্লেইন অত্যন্ত সতর্কতার সাথে ব্লাসফেমি কার্ডটি উল্টে দেন এবং নিজেকে বলেন যে যা তিনি দেখতে পাচ্ছেন না তা তাকে ক্ষতি করতে পারবে না। ক্লেইন তার ডিভিনেশন বা ভবিষ্যৎবাণীর জন্য নীলকান্তমণি দিয়ে তৈরি একটি পেন্ডুলাম ব্যবহার করেন। প্রথমবার তিনি জানতে চান তার কি এই মিশনটি গ্রহণ করা উচিত কিনা। পেন্ডুলামটি ঘুজির কাঁটার দিকে ঘোরার মাধ্যমে জানিয়ে দেয় যে মিশনটি গ্রহণ করা যেতে পারে, তবে এটি খুব একটা বাধ্যতামূলক নয়। দ্বিতীয়বার তিনি বিপদের মাত্রা জানতে চাইলে পেন্ডুলামটি অত্যন্ত দ্রুত বেগে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে থাকে, যা নির্দেশ করে যে এই মিশনে বেশ বড় ধরনের বিপদ রয়েছে, তবে যদি সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির সাথে আগানো যায় তবে এটি জীবনঘাতী হবে না। এই মুহূর্তে ক্লেইনের মনে তার ম্যাজিশিয়ান পোষণ নিয়ে এক নতুন উপলব্ধি জাগে। তিনি বুঝতে পারেন যে একজন জাদুকরের কাজই হল পারফর্ম করা বা দর্শকদের সামনে নিখুঁতভাবে অভিনয় করা। তিনি নিজেকে প্রশ্ন করেন যে কেন এই পোষণের নাম জাদুকর রাখা হয়েছে। উত্তরটি তার কাছে পরিষ্কার হয়ে ওঠে, কারণ তাকে তার জীবনের প্রতিটি পদক্ষেপকে একটি সুপরিকল্পিত প্রদর্শনী হিসেবে গ্রহণ করতে হবে। শত্রুকে বিভ্রান্ত করা এবং তাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হল জাদুকরের প্রধান কৌশল। ক্লেইন বুঝতে পারেন যে রোজ স্কুল অফ থটের মতো শক্তিশালী সংগঠনের হাত থেকে বাঁচতে হলে তাকে কেবল শক্তিশালী হলে চলবে না, তাকে হতে হবে একজন দক্ষ অভিনেতা। তাকে এমনভাবে নিজের ছদ্মবেশ এবং চালগুলো সাজাতে হবে যেন পুরো ব্যাকলুন শহরটি তার একটি বিশাল মঞ্চ হয়ে ওঠে এবং তার প্রতিটি কাজ যেন দর্শকদের করতালির যোগ্য হয়। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই পুরো মিশনটিকে একটি বিশাল জাদুকরী পারফরম্যান্স হিসেবে পরিচালনা করবেন, যেখানে তিনি নিজেকে নিখুঁতভাবে ছদ্মবেশে আবৃত রাখবেন যাতে রোজ স্কুল অফ থট তাকে কোনোভাবেই খুঁজে না পায়। পরদিন সকালে ক্লেইন যখন নাস্তা করছিলেন তখন তিনি খবরের কাগজে একটি বিয়ন্ডার গ্যাদারিং বা সমাবেশের খবর দেখতে পান। সকাল ঠিক 9টায় ক্লেইন তার পকেট ঘড়িটি বের করে সময় দেখেন এবং লিভিং রুমের সেই শূন্য জানালার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করেন, কারণ তিনি জানতেন যে শ্যারন বা মারিক সেখানেই কোথাও লুকিয়ে তাকে পর্যবেক্ষণ করছেন। তিনি জানান যে তিনি এই মিশনে সাহায্য করতে রাজি আছেন এবং বিনিময়ে কারা যা প্রস্তাব দিয়েছেন তা তিনি গ্রহণ করছেন, তবে প্রস্তুতির জন্য আরও কয়েকদিন সময় চেয়ে নেন, কারণ একজন ম্যাজিশিয়ান কখনোই প্রস্তুতি ছাড়া মঞ্চে নামে না। তখন শূন্য থেকে একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা যায় যা তাকে প্রস্তুতি শেষে তাদের নির্ধারিত বারে দেখা করতে বলে। গল্পের এই পর্যায়ে আমরা ব্যাকলুন্ডের উচ্চবিত্ত সমাজের এক ঝলক দেখতে পাই ভাইকাউন্ট গ্লেন্টের লাইব্রেরিতে, যেখানে অড্রে হল বা মিস জাস্টিস তার বন্ধু ফর্স এবং জিউরের সাথে দেখা করতে আসেন। অড্রে একজন টেলিপ্যাথিস্ট হওয়ায় তিনি খুব সহজেই বুঝতে পারেন যে ফর্স আগের চেয়ে অনেক বেশি আশাবাদী এবং প্রাণবন্ত হয়ে উঠেছেন, যা আগে ছিল না। আগে ফর্সকে বেশ হতাশ এবং বিষণ্ণ দেখাত,
কিন্তু এখন তার মধ্যে ভবিষ্যতের জন্য এক ধরনের আশা লক্ষ্য করা যাচ্ছে। অড্রে বুঝতে পারেন যে এটি সম্ভবত তার ট্যারোট ক্লাবের সদস্য হওয়ার প্রভাব। তারা সাইকোলজি অ্যালকেমিস্টদের একটি গোপন সমাবেশ নিয়ে আলোচনা করেন, যা সেই দিন বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অড্রে জানতে চান কেন এত তাড়া। ফর্স তখন ব্যাখ্যা করেন যে সিরিয়াল কিলারের কারণে সবার অনেক সময় নষ্ট হয়েছে এবং বিকালের সময়টি নাইট হকদের নজরদারি কিছুটা শিথিল থাকে। একই সময় দেখা যায় ভাইকাউন্ট গ্লেন্ট বিয়ন্ডার হওয়ার নেশায় ফর্সের কাছ থেকে ৩০০ পাউন্ডের বিনিময়ে অ্যাপোথেকারি ফর্মুলা কিনেছেন। অড্রে মনে মনে হাসেন, কারণ তিনি জানতেন যে ফর্স এই একই ফর্মুলা ক্লেইনের অন্য এক সত্তা দ্য ওয়ার্ল্ডের কাছ থেকে ২৩০ পাউন্ডে কিনেছিলেন এবং এখন তিনি ৭০ পাউন্ড লাভ করছেন। অড্রে ফর্সের দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দেন, যা হয়তো ফর্স লক্ষ্য করেননি। গল্পের শুরুতেই আমরা দেখি উত্তর বড়োর এক শহরতলিতে একটি পরিত্যক্ত প্রায় ৩ তলা মেডিকেল স্কুলের ভবন, যা রহস্য আর আতঙ্কে ঘেরা। সময়টা বিকেল ৩টে হলেও পুরো ব্যাকলন্ড যেন এক গভীর কুয়াশা আর মেঘের চাদরে ঢাকা পড়ে আছে, যা দেখে মনে হয় যে কোনো মুহূর্তে এক ভয়াবহ ঝড় ধেয়ে আসবে। জরাজীর্ণ সেই ভবনের করিডোর দিয়ে আবছা আলো তীর্যকভাবে ভেতরে প্রবেশ করছে, যা পুরো পরিবেশকে এক অদ্ভুত নিস্তব্ধতা আর আতঙ্কের রূপ দিয়েছে। অড্রে হল আজ দ্বিতীয়বারের মতো এই স্থানে এসেছে, তবে আগের মতো সে আর ততটা ভীত বা বিচলিত নয়। সে একটি সার্জিক্যাল ক্যাপ এবং বড় মাস্ক পরে অত্যন্ত সতর্কতার সাথে চারপাশের প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করছে, যেন সে একজন অভিজ্ঞ পর্যবেক্ষক। তার ঠিক পাশেই হাঁটছে ভিসকাউন্ট গ্ল্যান্ট, যার চোখে মুখে স্পষ্ট আশঙ্কার ছাপ। সে ফিসফিস করে বলছে যে এই জায়গাটা তার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে এবং এখানে কোনো অশুভ আত্মা বা ভূত থাকতে পারে কিনা। গ্ল্যান্ট আসলে রহস্যময় জগতের একজন নবীন অনুরাগী, যে খুব সামান্যই অলৌকিক ঘটনা দেখেছে। তার কাছে এই জরাজীর্ণ পরিবেশটি এক বিভীষিকার মতো। ফসওয়াল তার এই ভয় দেখে মনে মনে হাসলেও তাকে আশ্বস্ত করে না। ফস তাকে বুঝিয়ে বলে যে এই সমাবেশে যারা অংশ নেয় তারা মূলত বিয়ন্ডার বা অতিলৌকিক ক্ষমতার অধিকারী। তাদের কাছে অশুভ আত্মা বা ভূত মানেই হল মূল্যবান উপাদান বা সেবক। তবে ফস একটি ভীতিজনক সতর্কবাণীও যোগ করে দেয়। সে বলে যে শক্তিশালী কোনো ছায়া যদি এখানে থাকে, তবে সে কাউকে কোনো শব্দ করার সুযোগ না দিয়েই মেরে ফেলতে পারে এবং সবাইকে একটি অনন্ত গোলকদাধায় আটকে দিতে পারে, যেখানে তারা ৩ তলার মধ্যে চিরকাল দৌড়তে থাকবে, কিন্তু বের হতে পারবে না। এই আলোচনার মধ্যেই জিও ডেরেচা তার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সে জানায় যে ব্যাকলন্ডে আসার আগে সে একবার এক কবরস্থানে এমন এক প্রেতাত্মার কবলে পড়েছিল, যেখানে মানুষ অকারণেই তাদের মাথা ঘোরাচ্ছিল এবং সাথে সাথে মারা যাচ্ছিল। সে কেবল বেঁচে ফিরেছিল কারণ তার এক সঙ্গীর কাছে একটি সান চার্ম বা সূর্য কবচ ছিল। জিওর এই গল্প শুনে গ্ল্যান্টের ভয় চরম পর্যায়ে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে জানালার কাঁচের গায়ে একটি মরা গাছের ডাল বাতাসের তোড়ে ধাক্কা দিলে যে শব্দ হয়, তাতে গ্ল্যান্ট প্রায় চিৎকার করে ওঠে এবং জিও ও ফসের খুব কাছে গিয়ে দাঁড়ায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে। অড্রে পুরো দৃশ্যটি আড়াল থেকে পর্যবেক্ষণ করে এবং তার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করে। সে মিস্টার ফুলের মতো এক দেবতার কাছাকাছি সত্তার সাথে পরিচিত হয়েছে, সিলভার সিটি নামক অভিশপ্ত জায়গার গল্প শুনেছে আর অন্ধকারের গভীরের ভয়াবহ দানবদের কথা জানে। তাই এই সামান্য ভূত বা ছায়ার গল্প তাকে আর আগের মতো আতঙ্কিত করে না। তবে সে মনে মনে স্বীকার করে যে যতক্ষণ না সে একজন দক্ষ সাইকিয়াট্রিস্ট হতে পারছে বা ভূত দমনের কোনো বিশেষ আইটেম পাচ্ছে, ততক্ষণ এই ধরনের সত্তার মুখোমুখি না হওয়াই ভালো। অড্রে আর তার সঙ্গীরা দ্রুত হেঁটে সমাবেশের মূল ঘরে পৌঁছায়। দরজায় ঢোকার আগে ফস জিওর কানে ফিসফিস করে বলে যে তার গল্পটি খুব ভালো ছিল এবং তা গ্ল্যান্ডকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু জিও অত্যন্ত গম্ভীরভাবে জানায় যে সে কোনো গল্প বানায়নি, বরং এটি তার জীবনের একটি কঠিন সত্য ছিল। এটি শুনে ফস নিজেও কিছুটা কেঁপে ওঠে। গ্ল্যান্ড যখন সমাবেশের ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে, তখন এক তীব্র অ্যান্টিসেপটিকের গন্ধে তার নাক কুঁচকে যায়। ঘরের ঠিক মাঝখানে একটি বড় জলাধার বা পুল রয়েছে, যা পরিষ্কার হলুদ তরলে পূর্ণ। সেই তরলের মধ্যে কতকগুলো মানুষের লাশ ভাসছে। কোনো কোনো লাশের গায়ের চামড়া ছাড়ানো এবং সেগুলো দেখতে অনেকটা তামাটে রঙের শুটকি মাংসের মতো। এই বীভৎস দৃশ্য দেখে গ্ল্যান্ট আর নিজেকে সামলে না পেরে চিৎকার করে ওঠে। সাথে সাথে সাদা কোট পরিহিত মুখোশধারী লোকজন তাদের দিকে শীতল দৃষ্টিতে তাকায়। অড্রে আর বাকিরা গ্ল্যান্টের পরিচয় গোপন রাখতে তাকে না চেনার ভান করে ভেতরে চলে যায়।
গ্ল্যান্ড যখন দেখে পেছনে অন্ধকার করিডোরটি জনশূন্য এবং ছায়ায় ঘেরা, তখন সে বাধ্য হয়ে দ্রুত হেঁটে এসে লাশের পুল থেকে যতদূর সম্ভব দূরে গিয়ে বসে। সমাবেশের শুরুটা হয় এক অতিপ্রাকৃত উপায়ে। সাদা কোট পরা একজন লোক একটি হুক দিয়ে জলাধার থেকে একটি লাশ টেনে আনে এবং মেঝের ওপর রাখে। কিছুক্ষণ পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই লাশের পেটের অংশ চিরে ফেলা হয়, এবং অবাক করার মতো বিষয় হল সেই লাশের ভেতর থেকেই এক গম্ভীর ও খসখসে কণ্ঠে সভার কাজ শুরুর ঘোষণা আসে। এই দৃশ্য গ্ল্যান্টের পাকস্থলিতে মোচড় দিয়ে ওঠে এবং সে প্রায় বমি করে দেওয়ার উপক্রম হয়। সভার মাঝে বিভিন্ন জিনিসের লেনদেন চলতে থাকে। অড্রে অনেকক্ষণ চুপচাপ পর্যবেক্ষণ করার পর অবশেষে তার কাঙ্ক্ষিত স্পেকটেটর পোষণ ফর্মুলা কেনার প্রস্তাব করে। তার এই প্রস্তাবে উপস্থিত অনেকের দৃষ্টি তার ওপর পড়ে, কিন্তু শেষ পর্যন্ত কোনো বিক্রেতা না থাকায় লেনদেনটি সফল হয় না। বিকেল 4টের দিকে সভা শেষ করে তারা যখন ফিরে যাচ্ছিল, তখন গ্ল্যান্ড খুব হতাশ বোধ করছিল। সে তার প্রয়োজনীয় ফ্লাইং ইউনিকর্নের শিং বা রয়্যাল জেলিফিশের বিষ সংগ্রহ করতে পারেনি। ফস তাকে বুঝিয়ে বলে যে বিয়ন্ডারদের বাজারে জিনিস পাওয়া ভাগ্যের ব্যাপার এবং অনেক ধৈর্য ধরতে হয়। অড্রে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে তার পরিবারের ভল্টে খোঁজ নিয়ে দেখবে কোনো সমাধান পাওয়া যায় কিনা। ফেরার পথে জিও হঠাৎ করে সতর্ক হয়ে ওঠে এবং জানায় যে কেউ তাদের অনুসরণ করছে। অড্রে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে দ্রুত বুঝতে পারে যে এই ট্র্যাকারটি সম্ভবত সাইকোলজি অ্যালকেমিস্ট সংগঠনের কেউ পাঠিয়েছে। সে ধারণা করে যে স্পেকটেটর ফর্মুলার খোঁজ করায় তারা তাকে এখন পর্যবেক্ষণ করছে। অড্রে খুব শান্তভাবে সিদ্ধান্ত নেয় যে তারা স্বাভাবিক আচরণ করবে, যেন তারা কিছু জানে না। সে জানে যে তার আভিজাত্য এবং সমাজে তার অবস্থান তাকে এই বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করবে, কারণ মানুষ জানবে সে কেবল একজন রহস্যপ্রেমী সাধারণ মেয়ে। অড্রে মনে মনে নিজেকে সাহস যোগায় যে সাইকোলজি অ্যালকেমিস্টদের সান্নিধ্যে যাওয়ার জন্য তাকে এইটুকু ঝুঁকি নিতেই হবে। সে তার পরিচয়কে একটি ঢাল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করে। অবশেষে তারা বিভিন্ন কৌশলে ঘোড়ার গাড়ি পরিবর্তন করে নিজেদের গন্তব্যে পৌঁছায়। অড্রে যখন তার বিশাল গোল্ডেন রিট্রিভার সুসি এবং পরিচারিকাদের নিয়ে নিজের গাড়িতে করে চলে যায়, তখন সে মনে মনে ভাবে যে একজন কাউন্টের মেয়ের ওপর কেউ সহজে গোয়েন্দাগিরি করার সাহস পাবে না। অন্যদিকে ক্লেইন মোরেত্তিকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক মেজাজে। সে গত 2 দিন ধরে কোয়েলাগ ক্লাবে তাস খেলে এবং সময় কাটিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। তবে রাতের অন্ধকারে সেও তার নিজের মুখোশ এবং আলখাল্লা পরে ওল্ড মিস্টার আই অফ উইজডমের এক গোপন সভায় যোগ দিতে যাচ্ছে। ক্লেইন আর অড্রে দুজনেই ব্যাকল্যান্ডের এই কুয়াশাচ্ছন্ন রহস্যময় জগতের গভীরে নিজেদের অজান্তেই এগিয়ে চলেছে। গল্পের শুরুতেই আমরা দেখি একটি অত্যন্ত রহস্যময় এবং অন্ধকারাচ্ছন্ন কক্ষ, যেখানে কেবল একটি মাত্র হলুদ মোমবাতি টিমটিমে আলো ছড়াচ্ছে। সেই দুর্বল আলোতে দেয়ালের চারদিকে দীর্ঘ ভৌতিক ছায়া খেলা করছে, যা পরিবেশটিকে আরও বেশি গম্ভীর এবং শ্বাসরুদ্ধকর করে তুলেছে। ক্লেইন এই রহস্যময় আড্ডায় প্রবেশ করেই সবার আগে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে এবং খুব সাবধানে পালানোর সবচেয়ে সুবিধাজনক পথটি দেখে নেয়। বিয়ন্ডার জগতের অনিশ্চয়তা তাকে সবসময়ই এমন সতর্ক থাকতে শিখিয়েছে, কারণ সামান্য ভুল পদক্ষেপে এখানে প্রাণ হারানোর ঝুঁকি থাকে। এরপর সে তার চারপাশে তাকিয়ে আই অফ উইজডমকে দেখতে পায়, যার মুখে বয়সের ছাপ আর গভীর রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। সেখানে আরও উপস্থিত ছিল সেই পরিচিত স্থূল চেহারার অপথেকারী। ক্লেইন লক্ষ্য করে যে যদিও সেই ব্যক্তিটি একটি লোহার মাস্ক পরেছিল যা তার চেহারার অর্ধেকটা ঢেকে রেখেছিল, তবুও তাকে চিনতে খুব একটা কষ্ট হয়নি। এই সেই লোক যাকে ক্লেইন আগে রাইস সার্কাসে দেখেছিল এবং যার উদ্ধত্যপূর্ণ ব্যবহার তাকে বেশ বিরক্ত করেছিল। ক্লেইন চুপচাপ সভার আনুষ্ঠানিক শুরুর জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে জানত এই ধরনের সভায় সময় এবং গোপনীয়তার মূল্য অনেক। কিছু সময় পার হওয়ার পর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে আই অফ উইজডম ঘোষণা করেন যে আজকের সভায় অনেক মানুষের সমাগম হয়েছে এবং এবার কাজ শুরু করা যাক। সভা শুরু হওয়ার সাথে সাথেই সেই অপথেকারী বেশ উত্তেজিত হয়ে কথা বলা শুরু করল। সে জানালো যে তার একটি বিয়ন্ডার প্রাণীর প্রয়োজন, বিশেষ করে এমন একটি পশু যাকে বশ করা সম্ভব এবং যা খুব বেশি বিপজ্জনক হবে না। ক্লেইন এই প্রস্তাবটি শুনেই মনে মনে কিছু হিসেব কষতে শুরু করল। তার মনে পড়ল যে সার্কাস থিয়েটারে এই অপথেকারী পশুর মন পড়তে পারত। ক্লেইন অনুমান করল যে অপথেকারী নিশ্চয়ই তার সিকোয়েন্সের পরবর্তী ধাপে উন্নীত হয়েছে এবং সেই ধাপটি নিশ্চয়ই বন্য পশুদের পরিচালনা বা নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। বিয়ন্ডার জগতের প্রতিটি সূত্র ক্লেইনের কাছে একটি অমূল্য তথ্যের ভাণ্ডার। তবে অপথেকারীর এই অদ্ভুত চাহিদার কথা শুনে সভার অন্য এক সদস্য ব্যঙ্গ করে উঠল।
সেই সদস্যের মতে কোনো বিয়ন্ডার প্রাণীকে নিজের কাছে রাখা কেবল বিপজ্জনকই নয়, বরং এটি খুব সহজেই পুলিশের নজরে পড়ে যাওয়ার ভয় থাকে। তার চেয়ে প্রাণীটিকে মেরে তার দেহের বিশেষ উপাদান বা ইনগ্রিডিয়েন্ট সংগ্রহ করা অনেক সহজ এবং লাভজনক। কিন্তু অপথেকারী হার মানার পাত্র ছিল না। সে প্রতিউত্তরে বলল যে এটি একটি অত্যন্ত বোকামিপূর্ণ চিন্তা। সে দাবি করল যে যদি একটি বিয়ন্ডার প্রাণীকে ঠিকমতো পোষ মানানো যায় এবং নিজের সাহায্যকারী হিসাবে গড়ে তোলা যায়, তবে নিজের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু কথা বলতে বলতে সে হঠাৎ করে থেমে গেল, কারণ সে বুঝতে পারছিল যে সে হয়তো তার সিকোয়েন্সের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন সূত্র সবার সামনে ফাঁস করে দিচ্ছে। ক্লেইন মনে মনে ভাবছিল যে ব্যাকল্যান্ডের মতো কড়া নজরদারির জায়গায় একজন সাধারণ বিয়ন্ডারের পক্ষে একটি বন্য বিয়ন্ডার প্রাণী পালন এক আকাশচুম্বী বিলাসিতা ছাড়া আর কিছু নয়। বন্য প্রাণীরা সাধারণত মানুষের প্রতি আক্রমণাত্মক হয় এবং তাদের জীবিত ধরা অনেক শক্তিশালী বিয়ন্ডার দলের কাজ। অপথেকারী যখন তার অনুরোধের কোনো ইতিবাচক সাড়া পেল না, তখন সে কিছুটা হতাশ হয়ে পড়ল। সে তখন জানালো যে সে কিছু বিশেষ ওষুধ সাথে নিয়ে এসেছে, যা ক্ষত নিরাময় করতে বা বিয়ন্ডারদের ক্ষমতা সাময়িকভাবে বাড়িয়ে দিতে অত্যন্ত কার্যকর। সভা শেষ হওয়ার আগে কেউ চাইলে এগুলো কিনতে পারে। ক্লেইন তখন তাকে একটি দামি অথচ চমৎকার পরামর্শ দিয়ে সাহায্য করল। ক্লেইন বলল যে যদি অ্যাপোথেকারি কোনো সাধারণ পশুকে সিকোয়েন্স 9-এর কোনো ফর্মুলা অনুযায়ী ওষুধ বানিয়ে খাওয়ায়, তবে সেটি একটি নিয়ন্ত্রিত বিয়ন্ডার প্রাণী হয়ে উঠবে। যদিও ক্লেইন এও সতর্ক করে দিল যে এর জন্য প্রচুর অর্থ আর ধৈর্যের প্রয়োজন, কারণ ওষুধ খাওয়ার ফলে পশুটি নিয়ন্ত্রণ হারিয়ে দানব হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। অ্যাপোথেকারি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল এবং জানালো যে এমন কাজ করার জন্য হয়তো কারো নিজস্ব ব্যাংক বা বিশাল কোনো খনি থাকা প্রয়োজন। ক্লেইন তখন মনে মনে তাদের ট্যারো ক্লাবের মিস জাস্টিসের কথা ভাবছিল, যিনি হয়তো সত্যি এমন আভিজাত্যের সাথে কোনো বিয়ন্ডার প্রাণী লালন পালন করছেন। সভার সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি এলো যখন এক নারী সদস্য 50টি বিশেষ বিয়ন্ডার গুলির প্রস্তাব দিলেন। এই গুলিগুলো তৈরি করেছিলেন একজন অত্যন্ত দক্ষ কারিগর বা আর্টিজেন। সেখানে 20টি ছিল সূর্যের পবিত্র শক্তির প্রলেপ দেওয়া পিউরিফাইং বুলেট, যা আত্মা বা ছায়ার মতো অতিপ্রাকৃত প্রাণীদের ধ্বংস করতে সক্ষম। আরও 20টি ছিল ডেমন হান্টিং বুলেট, যা কলুষিত প্রাণীদের জন্য তৈরি, এবং বাকি 10টি ছিল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এক্সরসিজম বুলেট। এইগুলির কার্যকারিতা কমপক্ষে 18 মাস পর্যন্ত থাকবে বলে জানানো হয়। এইগুলির দাম ধরা হয়েছিল 500 পাউন্ড অথবা বারবারিয়ান বা জঙ্গলি সিকোয়েন্সের ফর্মুলা। ক্লেইন জানত যে বর্তমান সময়ের বিয়ন্ডারদের জন্য একটি রিভলভার সবচেয়ে সুবিধাজনক এবং সহজে বহনযোগ্য অস্ত্র। সে কালক্ষেপণ না করে সরাসরি জানালো যে তার কাছে বারবারিয়ান ফর্মুলাটি আছে। যদিও সভার অন্য এক লম্বা লোক নগদ 600 পাউন্ডের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই নারীটি ক্লেইনের ফর্মুলাটিকেই অগ্রাধিকার দিলেন। এখানেই আই অফ উইজডম তার বিশেষ ক্ষমতা ব্যবহার করলেন। তিনি একটি হীরা বসানো আংটি পরে ক্লেইনের দেওয়া ফর্মুলাটি নিখুঁতভাবে যাচাই করলেন। ক্লেইনের দেওয়া সেই বারবারিয়ান সিকোয়েন্স 8-এর ফর্মুলাটিতে প্রধান উপাদান হিসেবে ছিল গ্রাস অফ ম্যাডনেস এবং ল্যান্ড রাইনোসেরাসের শিংয়ের ক্রিস্টাল। এছাড়াও সহায়ক উপাদান হিসেবে আখরোট, ফ্রেগ্রেন্স হর্নেট গ্রাস এবং পপলার গাছের ছালের নির্যাস প্রয়োজন ছিল। যখন আই অফ উইজডম গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন যে ফর্মুলাটি সঠিক এবং বৈধ, তখন সভায় এক প্রকার স্বস্তির ছায়া নেমে এলো। ক্লেইন সফলভাবে সেই লোহার বাক্সটি হাতে পেল। বাক্সটি খুলে সে দেখল 3 ধরনের গুলিগুলো বিভিন্ন রঙে ঝকঝক করছে। কিছু গুলি ছিল সোনার মতো উজ্জ্বল, কিছু রূপালী আর পবিত্র, আর কিছু ব্রোঞ্জ রঙের ওপর প্রাচীন চিহ্নে ঘেরা। এর সাথে উপহার হিসেবে সে একটি রিভলভারও পেল, যার হাতল ছিল দামি আখরোট কাঠের তৈরি। লেনদেনের এই পর্যায়ে ক্লেইন নিজের এক বিরাট পরিকল্পনার কথা সবার সামনে পেশ করল। সে জানালো যে তার এখন সূর্যের পবিত্র জল বা সান হোলি ওয়াটার এবং সান স্যাক্রেড এমব্লেম প্রয়োজন। এর বিনিময়ে সে প্রচুর নগদ টাকা অথবা বারবারিয়ান সিকোয়েন্সের পরের ধাপ ব্রাইবার বা ঘুষদাতার ফর্মুলা দিতে প্রস্তুত। ক্লেইনের এই রাজকীয় প্রস্তাব শুনে অ্যাপথেকারি তো একদম বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে মনে মনে ভাবছিল যে ক্লেইন কিভাবে এত কম সময়ের মধ্যে এত সব দামি জিনিসের মালিক হল। ব্যাকল্যান্ডে সূর্যের উপাসকদের জিনিস পাওয়া বেশ কঠিন, কারণ তাদের এখানে বিচ্যুত বা হেরেটিক হিসেবে দেখা হয় এবং সাধারণ বিয়ন্ডার বাজারে এসবের চলাচল খুব সীমিত। তবে ক্লেইন জানত যে মিস জি নামক একজন বিয়ন্ডার তাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারবে।
ক্লেইন সেই নারী সদস্যকেও জানালো যে সে আগামী সভায় আবারও আসবে, যাতে সে চাইলে ৮০০ পাউন্ড জোগাড় করে ব্রাইবার ফর্মুলাটি নিতে পারে। সভার একদম শেষ মুহূর্তে এক অপরিচিত ব্যক্তি একটি অত্যন্ত অদ্ভুত জিনিসের খোঁজ চাইল, ব্ল্যাক উইডো স্পাইডার সিল্ক গ্ল্যান্ড বা কাল বিধবা মাকড়সার রেশম গ্রন্থি। এই নামটি শোনার সাথে সাথেই ক্লেইন একটু চিন্তিত হয়ে পড়ল এবং তার মস্তিষ্কে বিয়ন্ডার জ্ঞানের সূত্রগুলো সক্রিয় হয়ে উঠল। সে কোনো দিব্য জ্ঞান বা ডিভিনেশন ছাড়াই খুব দ্রুত মনে করার চেষ্টা করল যে এটি কোথায় শুনেছে, এবং হঠাৎ তার মনে পড়ল যে এটি ডেমন্স অফ প্লেজার বা আনন্দের দানবী তৈরির একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক উপাদান। এই একটি তথ্য পুরো সভার গাম্ভীর্য বদলে দিল, এবং ক্লেইন বুঝতে পারল যে ব্যাকল্যান্ডের এই অন্ধকারের গভীরে হয়তো কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র দানা বাঁধছে। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকলুন্ডের এক রহস্যময় এবং কুয়াশাচন্ন রাত, যেখানে ক্লেইন মোরেট্টি নামের এক তুখোর বিয়ন্ডার তার পরবর্তী অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এই গল্পের প্রেক্ষাপট শুরু হয় আই অফ উইজডম বা জ্ঞানের চোখের দ্বারা পরিচালিত একটি গোপন বিয়ন্ডার সভার মাধ্যমে। ক্লেইন ছদ্মবেশে সেই সভায় উপস্থিত ছিলেন, যেখানে বিভিন্ন দুষ্প্রাপ্য অতি প্রাকৃত উপাদানের কেনাবেচা চলছিল। হঠাৎ সেখানে একজন ক্রেতা এসে অ্যাডাল্ট ব্ল্যাক উইডো স্পাইডার সেল গ্ল্যান্ড নামের একটি উপাদানের খোঁজ করেন। এই নাম শুনেই ক্লেইন চমকে ওঠেন, কারণ তার স্মৃতিতে ডেমনেস পাথওয়ের সিকোয়েন্স 6 পোর্শন, যার নাম প্লেজার, তার উপাদানগুলো গেঁথে ছিল। ক্লেইন যখন ম্যাডাম শ্যারনের আত্মা থেকে তথ্য সংগ্রহ করেছিলেন, তখন তিনি এই পোষণের বিস্তারিত জেনেছিলেন। যদিও সাধারণ সময়ে তার সব খুঁটিনাটি মনে থাকে না, কিন্তু এই উপাদানের নাম শোনার সাথে সাথেই তার মনে পড়ে যায় যে এটি প্লেজার পোষণের একটি প্রধান উপাদান। তবে সবচেয়ে বড় বিস্ময় ছিল সেই ক্রেতার পরিচয় নিয়ে। ক্লেইন লক্ষ্য করেন যে ক্রেতা স্পষ্টতই একজন পুরুষ। ডেমনেস পাথওয়ের নিয়ম অনুযায়ী কেউ যখন এর আগের ধাপ অর্থাৎ সিকোয়েন্স 7 উইচ বা ডাইনি পোষণ গ্রহণ করে, তখন সে পুরুষ হোক বা নারী, সে একজন নারীতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে একজন পুরুষ কেন সিকোয়েন্স 6-এর উপাদান খুঁজছেন? ক্লেইন ভাবতে থাকেন হয়তো এই লোকটি কোনো ডাইনির অনুগত সহযোগী বা গোপন কোনো সদস্য হতে পারেন, যিনি সংগঠনের বাইরে থেকে এই উপাদানটি জোগাড় করার চেষ্টা করছেন। ক্লেইনের মনে সেই ব্যক্তিকে অনুসরণ করার ইচ্ছা জাগলেও তিনি তার সহজাত সতর্কতা বজায় রাখেন। তিনি জানতেন যে বিনা প্রস্তুতিতে বা ডিভিনেশন ছাড়া কোনো অজানা শক্তিশালী বিয়ন্ডারের পিছু নেওয়া তার জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। সভা শেষ হওয়ার পর ক্লেইন অত্যন্ত সন্তর্পণে ইস্ট বরোর তার ভাড়া করা ডেরায় ফিরে আসেন। সেখানে ফিরে তিনি তার সেই বিখ্যাত নীতি অনুসরণ করেন যে একজন জাদুকর কখনোই প্রস্তুতি ছাড়া কোনো কাজ শুরু করেন না। ক্লেইন জানেন যে তাকে এবার ৩২ নম্বর ভার্দি স্ট্রিটে যেতে হবে। এটি সেই অভিশপ্ত বাড়ি যেখানে একজন চোর একটি রহস্যময় মাস্টার কি বা প্রধান চাবি খুঁজে পেয়েছিল। ক্লেইন অনেক আগে থেকেই এই বাড়িটি নিয়ে আগ্রহী ছিলেন, কিন্তু তিনি জানতেন যে সেখানে একটি অতৃপ্ত আত্মা বা প্রেতাত্মা থাকতে পারে। তাই এবার তিনি তার রিভলভারটি বের করেন এবং তাতে অত্যন্ত সতর্কতার সাথে বিশেষ কিছু গুলি বা বুলেট ভরেন। তিনি চেম্বারে 2টি পিউরিফাইং বুলেট, 2টি ডেমন হান্টিং বুলেট এবং একটি এক্সরসিজম বুলেট সাজিয়ে রাখেন। এই পিউরিফাইং বুলেটগুলো অশুভ আত্মাকে ধ্বংস করার জন্য অব্যর্থ। শুধু তাই নয়, ক্লেইন তার কাছে থাকা আজিকের দেওয়া তামাটে বাঁশিটিকেও প্রস্তুত করেন। এই বাঁশিটি অত্যন্ত শক্তিশালী এবং এর থেকে ক্রমাগত এক ধরনের ঠান্ডা আধ্যাত্মিক শক্তি নির্গত হয়। ক্লেইন হোলি নাইট পাউডার ব্যবহার করে একটি আধ্যাত্মিক দেওয়াল তৈরি করেন এবং বাঁশিটিকে একটি ধাতব বাক্সে সিল করে দেন, যাতে এর উপস্থিতি কোনো অশুভ শক্তি টের না পায়। ক্লেইন তার বগলের নিচের বিশেষ খাপটি পরীক্ষা করেন এবং গ্রে ফগ বা ধূসর কুয়াশার উপরে গিয়ে একটি ডিভিনেশন সম্পন্ন করেন, যাতে তিনি নিশ্চিত হতে পারেন তার অভিযানের ঝুঁকি ঠিক কতটা। এরপর ক্লেইন ব্যাকলুন্ডের সেই হাড় হিম করা নিষ্ঠির রাতে ভার্দি স্ট্রিটের দিকে রওনা হন। গ্যাস ল্যাম্পের অস্পষ্ট আলো আর ঝিরিঝিরে বৃষ্টির কারণে পুরো এলাকাটি যেন একটি স্বপ্নের মতো দেখাচ্ছিল। ক্লেইন বাড়ির দোতলার বারান্দা দিয়ে অত্যন্ত সাবধানে ভেতরে প্রবেশ করেন। বাড়ির ভেতরের অবস্থা ছিল ভয়াবহ অগোছালো। আগের কোনো চোর হয়তো সবকিছু তছনছ করে দিয়ে গেছে। ক্লেইন যখন তার স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টি সচল করে ভেতরে ঘোরেন, তখন সিঁড়ির এক কোণে তিনি একটি ছায়া দেখতে পান। ছায়াটি ছিল এক মৃত চোরের। হঠাৎ এক অদ্ভুত এবং বিভৎস দৃশ্যে ক্লেইন দেখতে পান যে লোকটির ঘাড়তে পেছনের দিকে ঘুরে গেছে এবং তার চোখের মণি দুটি খসে সিঁড়িতে পড়ে যাচ্ছে। শেষে মাথাটি ছিঁড়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়তে শুরু করে। ক্লেইন একজন শান্ত বিয়ন্ডার হিসেবে বুঝতে পারেন এটি আসলে একটি আধ্যাত্মিক বিভ্রম বা হ্যালুসিনেশন। তিনি লক্ষ্য করেন যে মৃতদেহের চারপাশে কোনো আধ্যাত্মিক আলো নেই, অর্থাৎ সে অনেক আগেই মারা গেছে। ক্লেইন বুঝতে পারেন যে মাস্টার কি বা প্রধান চাবিটি যখন এই বাড়ি থেকে সরানো হয়েছিল, তখন বাড়ির ভেতরের অশুভ শক্তিটি মুক্ত হয়ে গেছে। ক্লেইন যখন সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন, তখনই তিনি একটি বিশাল আধ্যাত্মিক চক্রে আটকা করেন। তিনি নিচে নামলেও বারবার নিচেকে সেই একই দোতলার করিডোরে খুঁজে পাচ্ছিলেন। এটি ছিল একটি অসীম লুপ বা গোলকডাকধা।
ক্লেইন বুঝতে পারেন যে তার আধ্যাত্মিক ক্ষমতা সরাসরি এই বিভ্রম ভাঙতে পারছে না। তিনি তার পকেট থেকে দিয়াশলাইয়ের কাঠি বের করেন এবং প্রতি পদক্ষেপে একটি করে কাঠি নিচে ফেলতে থাকেন, যাতে তিনি বুঝতে পারেন তার চলাচলের গতিপথ কোথায় পরিবর্তিত হচ্ছে। ঠিক এমন সময় একটি তীব্র ঠান্ডা বাতাস ক্লেইনের ঘাড়ের পেছনে ধাক্কা দেয়। তিনি তুড়ি মেরে আগুন জ্বালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করেন, কিন্তু সেই আগুন কোনো অদৃশ্য শত্রুকে স্পর্শ করতে পারছিল না। হঠাৎ ক্লেইন অনুভব করেন যে তার শরীর বরফের মতো জমে যাচ্ছে এবং তার বাম হাতটি তার অবাধ্য হয়ে তার নিজেরই গলা টিপে ধরতে শুরু করে। এই চরম বিপদের মুহূর্তে ক্লেইন বিচলিত না হয়ে তার সেই তামাটে বাঁশিটি বের করেন। তিনি জানতেন যে এই প্রেতাত্মাটি আধ্যাত্মিক শক্তির প্রতি অত্যন্ত সংবেদনশীল। তিনি বাঁশিটির সিল সরিয়ে সেটি শূন্যে ছুঁড়ে মারেন, ঠিক যেন একটি কুকুরকে বল ছুড়ে দেওয়া হলো। সেই অদৃশ্য প্রেতাত্মাটি ক্লেইনকে ছেড়ে দিয়ে বাঁশিটির দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এই মুহূর্তটির জন্যই ক্লেইন অপেক্ষা করছিলেন। তিনি তার রিভলভারটি উঁচিয়ে সেই ছায়াময় আকৃতির দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং মৃদু গলায় বলেন, বাই বাই। পিউরিফাইং বুলেটের সেই পবিত্র সোনালি আলো যখন সেই ছায়াকে স্পর্শ করে, তখন এক বিকট আর্তনাদে পুরো বাড়িটি কেঁপে ওঠে। সোনালি আগুনের শিখায় সেই অশুভ আত্মাটি মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় এবং ক্লেইনের চোখের সামনের সেই মায়াজাল বা বিভ্রম ভেঙে পড়ে। বিভ্রম কাটার পর ক্লেইন দেখতে পান যে সিঁড়িতে পড়ে থাকা মৃতদেহটির মাথা আসলে আলাদা হয়নি, বরং লোকটি ভয়ের চোটে নিজের হাত দিয়েই নিজের গলা টিপে শ্বাসরোধ করে মারা গিয়েছিল। ক্লেইন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন এবং নিচতলার বসার ঘরে পড়ে থাকা আজিকের সেই বাঁশিটি তুলে নেন। তিনি নিশ্চিত হন যে বাড়িতে আর কোনো অশুভ শক্তি অবশিষ্ট নেই। অভিযানের শেষ পর্যায়ে ক্লেইন বাড়ির বেসমেন্ট বা ভূগর্ভস্থ ঘরে প্রবেশ করেন। সেখানে একটি লম্বা কাঠের টেবিলের উপরে তিনি সেই বাদামি নোটবুকটি খুঁজে পান, যা তিনি তার ভবিষ্যৎবাণীতে রেখেছিলেন। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেইন এক রহস্যময় এবং ধুলোবালি মাখা বেসমেন্টে দাঁড়িয়ে আছে। তার চারপাশের পরিবেশটা ছিল বেশ থমথমে। সেখানে সে দেখতে পায় কিছু সাধারণ জিনিসপত্র, যেমন কালো লোহার পাত্র, কাঁচের জার আর ব্রোঞ্জ দিয়ে তৈরি মোমবাতি দান, যেগুলোর মোমবাতি বহু আগেই নিভে গেছে। ক্লেইন যখন তার স্পিরিট ভিশন এবং আধ্যাত্মিক উপলব্ধিকে কাজে লাগাল, তখন সে বুঝতে পারল যে এগুলো আপাতদৃষ্টিতে সাধারণ হলেও এর পেছনে কোনো এক গভীর কাহিনী লুকিয়ে আছে। টেবিলের ওপর জমে থাকা ধুলোর স্তর সরিয়ে ক্লেইন যখন হাত দিল, তার আঙুলে কালচে ধুলোর ছাপ লেগে গেল। অনেক খোঁজাখুঁজি এবং গণনার পরেও সে যখন কোনো গোপন কক্ষ বা কামরা খুঁজে পেল না, তখন তার নজর গিয়ে পড়ল একটি বাদামি রঙের নোটবুকের ওপর। ক্লেইন যখন খুব সাবধানে নোটবুকের পাতাগুলো উল্টাতে শুরু করল, তখন প্রথম পৃষ্ঠার লেখাগুলো তাকে স্তম্ভিত করে দিল। সেখানে লেখা ছিল, এটি একটি অভিশপ্ত পরিবারের উত্থানের ইতিহাস, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লেখক চেয়েছিলেন তার ভবিষ্যৎ বংশধররা যেন তাদের পরিবারের প্রতিটি গৌরবময় এবং করুণ মুহূর্তের কথা মনে রাখে। কিন্তু বিড়ম্বনা এটাই ছিল যে সেই লেখক সিকোয়েন্স 9 পশান খাওয়ার মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মারা গিয়েছিলেন। ক্লেইন মনে মনে ভাবল যে আব্রাহাম পরিবারের সেই বিশাল আভিজাত্য এখন কেবল কিছু কাগজের শব্দ ছাড়া আর কিছুই নয়। ক্লেইন যখন দ্রুত নোটবুকের পাতাগুলো উল্টাতে থাকল, তখন সে জানতে পারল যে চতুর্থ যুগে আব্রাহাম পরিবার ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী একটি আভিজাত্যময় পরিবার। তারা ছিল টিউডর রাজবংশের প্রধান স্তম্ভ এবং সমর্থক। সেই সোনালী যুগে লোয়েনের অগাস্টাস পরিবার, ফেইসাকের আইনহর্ন পরিবার, ইন্টিসের সৌরন পরিবার কিংবা ফেইনা পোটারের কাস্তিয়া পরিবারের মতো বিশাল শক্তির অধিকারী পরিবারগুলো আব্রাহাম পরিবারকে সমীহ করে চলত এবং তাদের দিকে শ্রদ্ধার সাথে তাকিয়ে থাকত। লেখক গর্বের সাথে লিখেছিলেন যে সেই সময়ে এমনকি অ্যান্টিগনাস এবং জারাটুল পরিবারও তাদের চেয়ে শক্তিতে কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু আব্রাহাম পরিবারের এই আকাশচুম্বী প্রভাব ও প্রতিপত্তি ধুলোয় মিশে যায় 4 সম্রাটের যুদ্ধের সময়। সেই ভয়াবহ যুদ্ধে স্বয়ং দেবতারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিলেন। ঠিক সেই সংকটময় সময়েই আব্রাহাম পরিবারের প্রধান পূর্বপুরুষ বেথে নিখোঁজ হয়ে যান। সেই সাথে পরিবারের উচ্চ পর্যায়ের বেয়ন্ডাররা সবাই সেই যুদ্ধে প্রাণ হারান। এরপর থেকেই শুরু হয় সেই ভয়াবহ অভিশাপ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আব্রাহাম পরিবারকে তাড়া করে বেড়াচ্ছে। বংশের পর বংশ ধরে তাদের পূর্বপুরুষরা পরিবারটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ফল হয়েছে উল্টো। প্রত্যেকেই কোনো না কোনো পর্যায়ে পাগল হয়ে নিয়ন্ত্রণ হারিয়েছেন। কেউ সিকোয়েন্স 7 বা 8 হওয়ার আগেই দানবে পরিণত হয়েছেন, আর যখনই কেউ নিয়ন্ত্রণ হারাত, তারা তাদের রক্তে থাকা পরিবারের নাম পর্যন্ত ভুলে গিয়ে নিজের আপনজনদের ওপরই পশুর মতো ঝাঁপিয়ে পড়ত। এই বিশাল ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে আব্রাহাম পরিবার এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে যে তারা আর কখনো এক ছাদের নিচে থাকবে না। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে উত্তর মহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, যাতে একজনের পাগলামি বা দানবে রূপান্তরের কারণে
পুরো বংশটি একবারে বিলুপ্ত না হয়ে যায়। ক্লেইন যখন এই অংশগুলো পড়ছিল তার শরীর হিম হয়ে আসছিল। তার মনে হল এই অভিশাপটি সিলভার সিটির সেই চির অন্ধকার অভিশাপের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং নিষ্ঠুর। ক্লেইন ভাবতে শুরু করল যে আব্রাহাম পরিবারের সদস্যরা যেহেতু সবাই অ্যাপ্রেন্টিস পাথওয়ের অন্তর্ভুক্ত, তবে কি তারা মিস্টার ডোরের সেই করুণ আর্তনাদ শুনতে পায়? সেই আর্তনাদ যাকে সবাই সাহায্যের ডাক মনে করে, আসলে কি সে কোনো জীবন কেড়ে নেওয়া অভিশাপ? মিস ম্যাজিশিয়ানের কাছ থেকে ক্লেইন শুনেছিল যে পূর্ণিমার রাতে সে অদ্ভুত সব আওয়াজ শোনে। নোটবুক থেকে ক্লেইন জানতে পারল যে বেথেল আব্রাহামই সম্ভবত সেই রহস্যময় মিস্টার ডোর যাকে বাস্তব জগৎ থেকে নির্বাসিত করা হয়েছে এবং যে অন্ধকারের বিশাল ঝড়ে আটকে আছে। সম্ভবত তিনি তার নিজ বংশধরদের কাছেই সাহায্যের আবেদন জানান, কারণ তারা একই রক্ত এবং একই পাথুয়ের অধিকারী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল তার সেই শক্তিশালী চিৎকার নিম্ন পর্যায়ের বেয়ন্ডারদের জন্য মৃত্যুর পরোয়ানা বা পাগলামির কারণ হয়ে দাঁড়ায়। ক্লেইন বুঝতে পারল যে আব্রাহাম পরিবারটি সত্যি ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা পরিবারগুলোর মধ্যে একটি। নোটবুকের লেখক তার বাবার মৃত্যুর পর নিজেকে স্বাধীন মনে করেছিলেন, কারণ তার বাবা চেয়েছিলেন তার সন্তান যেন এই অভিশপ্ত বেয়ন্ডার জগতের ধারে কাছেও না যায়। কিন্তু শেষ মুহূর্তে তার বাবাও পরিবারের ঐতিহ্য রক্ষার্থে তাকে অ্যাপ্রেন্টিস, ট্রিক মাস্টার এবং অ্যাস্ট্রোলজার পোষণের ফর্মুলাগুলো দিয়ে যান। ক্লেইন যখন এই 3টি ফর্মুলা নোটবুকে দেখল, তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠল। সে বুঝল যে তার আজকের রাতের এই বিপজ্জনক অভিযানটি পুরোপুরি সফল হয়েছে। বিশেষ করে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বিষয়টি তাকে নতুন করে ভাবতে শেখাল। সে বুঝতে পারল যে অ্যাপ্রেন্টিস পাথওয়েতেও জ্যোতিষবিদ্যার একটি ধারা রয়েছে। এর মানে হল উচ্চ পর্যায়ে গিয়ে সিআর পাথওয়ে এবং অ্যাপ্রেন্টিস পাথওয়ে সম্ভবত একে অপরের পরিপূরক হতে পারে, অথবা তাদের মধ্যে কোনো বিশেষ সংযোগ থাকতে পারে। ক্লেইন ভাবল তার এই অনুমান হয়তো ভবিষ্যতের কোনো এক সময়ে বড় কোনো সত্য উন্মোচন করবে। তবে নোটবুকের শেষ দিকের ঘটনাগুলো ছিল আরও বেশি ট্র্যাজিক। লেখক তার অর্জিত আধ্যাত্মিক জ্ঞানের উপর ভিত্তি করে ভেবেছিলেন যে পূর্ণিমার রাতই হল পোষণ খাওয়ার সেরা সময়, কারণ তখন আধ্যাত্মিক শক্তি তার সর্বোচ্চ শিখরে থাকে। কিন্তু তিনি জানতেন না যে পূর্ণিমার রাতেই মিস্টার ডোরের সেই অভিশপ্ত আর্তনাদ সবচেয়ে বেশি শক্তিশালী হয়। যখন কেউ পোষণ খাওয়ার পর তার শরীর ও মন অস্থির অবস্থায় থাকে এবং সেই সময়ে যদি সে সেই ভয়ানক আধ্যাত্মিক আওয়াজ শোনে, তবে তার পক্ষে নিয়ন্ত্রণ বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। নোটবুকের সেই ব্যক্তি ঠিক এই ভুলটিই করেছিলেন এবং পোষণ খাওয়ার পরপরই তার শরীর বিস্ফোরিত হয়ে সে মারা যায়। ক্লেইন তখন দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল যে অজ্ঞতাই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ক্লেইন মাস্টার কিয়ের রহস্য সম্পর্কেও এক নতুন ধারণা পেল। সে বুঝতে পারল যে এটি কেবল একজন অ্যাপ্রেন্টিস থেকে তৈরি হওয়া সাধারণ কোনো জাদুর চাবিকাঠি নয়, বরং এতে মিস্টার ডোরের সেই আর্তনাদের কিছু অংশ মিশে আছে। আর এই কারণেই এটি মাঝে মাঝে তার ব্যবহারকারীকে অদ্ভুত এবং বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। নোটবুকটি ব্যাগে ভরে ক্লেইন যখন সেই বেসমেন্ট ত্যাগ করছিল, তখন সে আজিক স্যারের সেই তামার বাঁশিটিও সাথে নিল। এরপর ক্লেইন ইস্ট বড়োতে গিয়ে তার ছদ্মবেশটি ঝেড়ে ফেলে মিন্স্ক স্ট্রিটে তার বাড়িতে ফিরে এল। মাঝরাতের আগেই সে গ্রে ফগের ওপরে তার সেই রহস্যময় প্রাসাদে প্রবেশ করল। সেখানে গিয়ে সে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে নিশ্চিত হল যে নোটবুকে পাওয়া ফর্মুলাগুলো আসল। এরপর সে সেখানে তার ছদ্মবেশ দ্য ওয়ার্ল্ডের একটি অবয়ব তৈরি করল এবং মিস ম্যাজিশিয়ানের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। সে তাকে ট্রিক মাস্টার ফর্মুলা দেওয়ার প্রস্তাব দিল এবং বিনিময়ে এমন কিছু পবিত্র জিনিস চাইল যা অশুভ শক্তি তাড়াতে এবং শুদ্ধিকরণে ব্যবহার করা যায়। ক্লেইন জানত যে মিস ম্যাজিশিয়ানের কাছে এমন জিনিসের সন্ধান থাকতে পারে। গল্পের শুরুতেই আমরা দেখি ফোর্স ওয়াল তার পড়ার টেবিলের সামনে বসে আছেন এবং এক মনে ক্যালেন্ডারের পাতার দিকে তাকিয়ে আছেন। তিনি একটি কলম হাতে নিয়ে ওটি আসন্ন পূর্ণিমার তারিখটি গোল করে দাগিয়ে দিলেন। এই তারিখটি তার জন্য সাধারণ কোনো দিন নয়, বরং এক ভয়াবহ অভিজ্ঞতার আগাম সংকেত। তিনি মনে মনে এক সাহসী প্রতিজ্ঞা করেছেন যে যখনই সেই বিভ্রম জাগানিয়া এবং মস্তিষ্ক বিকল করে দেওয়া আর্তনাদ তার কানে প্রতিধ্বনিত হবে, তখনই তিনি পরম ভক্তিভরে দ্য ফুলের নাম জপ করবেন। তিনি বিশ্বাস করেন যে এই নামের মাধ্যমেই তিনি ধূসর কুয়াশার ওপারে সেই প্রাচীন ও মহিমান্বিত প্রাসাদে নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন এবং সেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তার বর্তমান জীবন এখন নানা ধরনের নতুন প্রত্যাশা আর রোমাঞ্চে পূর্ণ হয়ে উঠেছে। তিনি তার হাতের উপন্যাসটি সাবধানে বন্ধ করে রেখে ঘরের দেয়ালে লাগানো লোহার গ্রিল ঘেরা গ্যাস ল্যাম্পটি নেভানোর জন্য হাত বাড়ালেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে এক অলৌকিক এবং অভাবনীয় দৃশ্য ভেসে উঠল। ফোর্স দেখলেন
এক সীমাহীন ধূসর কুয়াশার রাজ্য, যেখানে এক সুউচ্চ এবং প্রকাণ্ড প্রাচীন প্রাসাদ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেখানে একটি উচ্চাসনে বসে আছেন এক রহস্যময় গাম্ভীর্যপূর্ণ সত্তা, আর তার সামনে একজন মানুষকে অত্যন্ত বিনীতভাবে প্রার্থনা করতে দেখা যাচ্ছে। যখন সেই অলৌকিক কণ্ঠস্বর ফোর্সের কানে এসে পৌঁছাল, তিনি এতটাই বিচলিত এবং একই সাথে আনন্দিত হলেন যে প্রায় নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলেন। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে যে ট্রিক মাস্টার ফর্মুলাটি পাওয়ার জন্য হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, তা কি এত সহজেই তার হাতে চলে আসবে? তিনি এর আগে কত শত বিয়ন্ডার গ্যাদারিং বা গুপ্ত সভায় অংশগ্রহণ করেছেন, কত মানুষের কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু কোথাও কোনো দিশা পাননি। অথচ এই 13 ক্লাবে যোগ দেওয়ার এক সপ্তাহও পার হয়নি, এর মধ্যেই তার সেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ফর্মুলাটি হাতের নাগালে চলে এসেছে। ফোর্স মনে মনে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং উপলব্ধি করলেন যে 13 ক্লাব অন্য 10টা সাধারণ বিয়ন্ডার সংগঠনের মতো নয়। এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং অলৌকিক ক্ষমতার অধিকারী দল। তিনি নিজের উত্তেজনা চেপে রেখে অত্যন্ত সাবধানী কণ্ঠে মিস্টার ফুলকে জিজ্ঞেস করলেন যে এই ফর্মুলাটি কি সত্যিই নির্ভরযোগ্য এবং খাঁটি। যখন মিস্টার ফুল তার স্বভাবজাত শান্ত এবং অবিচল স্বরে ইতিবাচক উত্তর দিলেন, তখন ফোর্স তার আনন্দ আর ধরে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এই উপহারটি এসেছে মিস্টার ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে মিস্টার ওয়ার্ল্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস তিনি যত দ্রুত সম্ভব খুঁজে বের করবেন। মিস্টার ওয়ার্ল্ডের চাহিদা ছিল সূর্যের ডোমেইন বা সূর্যের এলাকাভুক্ত এমন কোনো পবিত্র বস্তু যা পবিত্রকরণ এবং ভূত তাড়াতে সক্ষম। ফোর্সের মনে পড়ল তিনি অতীতে এমন দুর্লভ বস্তু মাত্র 2 বার দেখেছিলেন, কিন্তু অন্য ধনাঢ্য ক্রেতারা সেগুলো আগেই কিনে নিয়েছিল। তিনি ভাবছিলেন মিস্টার এর সভায় সিও একবার ইটার্নাল ব্লেসিং সানের এক ভক্তকে ভাড়া করেছিলেন একটি পবিত্রকরণ কাজের জন্য। সেই ব্যক্তি যদি সিকোয়েন্স 7-এর কেউ হয়ে থাকেন, তবে তার কাছে নিশ্চয়ই কোনো সূত্র বা প্রয়োজনীয় দ্রব্য থাকতে পারে। তবে ফোর্সের মূল দুশ্চিন্তা ছিল অর্থ নিয়ে। তার হাতে বর্তমানে 370 পাউন্ড নগদ এবং ব্যাংকে 510 পাউন্ড মিলিয়ে মোট 900 পাউন্ডের মতো আছে। কিন্তু মিস্টার ওয়ার্ল্ডের প্রয়োজনীয় জিনিসের দাম অনেক সময় 2000 পাউন্ড পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। যদি তার কাছে পর্যাপ্ত টাকা না থাকে, তবে তিনি ব্যাংক থেকে লোন নেওয়ার কথা বা মিস অড্রের কাছ থেকে কিছুদিনের জন্য ধার নেওয়ার কথা ভাবছেন। কারণ মিস অড্রে টাকার ব্যাপারে কোনো সংকীর্ণতা দেখান না এবং তিনি কোনো সুদও দাবি করবেন না। ঠিক সেই সময়ে সিও ঘরে প্রবেশ করলেন। ফোর্সের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখে সিও মনে করলেন হয়তো ফোর্সের নতুন কোনো বইয়ের সত্ত্ব বিক্রি হয়েছে বা প্রকাশনী থেকে রয়্যালটি বাড়ানো হয়েছে। কিন্তু ফোর্স তার ভেতরের আসল সত্যটি আড়াল করে শুধু বললেন যে তিনি ট্রিক মাস্টার পোষণের একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন। সিও তার বন্ধুর সাফল্যে দারুণ খুশি হলেন, কিন্তু ফোর্সের মনের কোণে এক অদৃশ্য বেদনার সুর বাজছিল। তিনি বুঝতে পারছিলেন যে বিয়ন্ডার জগতের গভীর রহস্যে প্রবেশ করার অর্থ হল নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর কাছেও প্রতিনিয়ত মিথ্যে বলা এবং অনেক কিছু গোপন রাখা। এটিই হয়তো সেই মূল্য যা তাকে দিতে হচ্ছে। অন্যদিকে শনিবার সকালে আমরা ক্লেইন মরেন্টিকে ব্যাকলুন্ডের সেন্ট জর্জ বোরোর সিয়ার্ড স্ট্রিটে উদ্ভাবক লেপার্ডের সাথে দেখা করতে দেখি। ক্লেইন তাকে তার সাইকেলের উদ্ভাবনের জন্য শেষ কিস্তির 20 পাউন্ড বুঝিয়ে দিলেন। তবে তিনি লেপার্ডকে কড়াভাবে সতর্ক করে দিলেন যে যতদিন না তিনি এই উদ্ভাবনের প্যাটেন্ট বা আইনগত সত্ত্ব পাচ্ছেন, ততদিন যেন তিনি অন্য কোনো বিনিয়োগকারীর সাথে বিস্তারিত আলোচনা না করেন। লেপার্ডও এই ব্যাপারে একমত হলেন, কারণ এর আগে তিনি 2 বার অন্য বিনিয়োগকারীদের দ্বারা প্রতারিত হয়ে নিজের উদ্ভাবন হারিয়েছিলেন। এরপর ক্লেইন হিলস্টোন বোরোর প্রখ্যাত গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টনের বাড়িতে উপস্থিত হলেন। আজ ছিল সেই আলোচিত ধারাবাহিক খুনের মামলার পুরস্কারের অর্থ বিতরণের দিন। সেই বাড়ির পরিবেশ ছিল কিছুটা গাম্ভীর্যপূর্ণ এবং রহস্যময়। ক্লেইন সেখানে গিয়ে তার পরিচিত গোয়েন্দা কাসলানা এবং স্টুয়ার্টকে দেখতে পেলেন। স্টুয়ার্ট ক্লেইনকে উদ্দেশ্য করে সম্রাট রোজেলের একটি উক্তি শোনালেন যে যত বেশি পরিশ্রম করা হবে, ফসল ততই ভালো হবে। স্টুয়ার্ট আশা করছিলেন তারা হয়তো ভালো অঙ্কের টাকা পাবেন। ঠিক তখনই আইসেনগার্ড স্ট্যান্টন ঘরে প্রবেশ করলেন এবং এক অভাবনীয় সংবাদ দিলেন। ব্যাকল্যান্ড পুলিশ তাদের তদন্তের প্রশংসা করেছে এবং তারা মোট 1000 পাউন্ডের পুরস্কারের অর্ধেক অর্থাৎ 500 পাউন্ড পাবেন। আইসেনগার্ড অত্যন্ত সদিচ্ছার সাথে জানালেন যে এই মামলার সফলতার মূল কারিগর হলেন গোয়েন্দা শার্লক মরিয়ার্টি ওরফে ক্লেইন। তার প্রখর বিশ্লেষণ ক্ষমতা এবং নিখুঁত যুক্তি ছাড়া এই জটিল মামলা সমাধান করা অসম্ভব ছিল। ক্লেইন তার মেধার স্বীকৃতিস্বরূপ 300 পাউন্ড পুরস্কার পেলেন। আইসেনগার্ড এবং কাসলানা 160 পাউন্ড করে ভাগ করে নিলেন এবং বাকি অর্থ অন্যান্য গোয়েন্দাদের মধ্যে তাদের অবদান অনুযায়ী বণ্টন করা হল। ক্লেইন আইসেনগার্ডের এই মহত্ব এবং নিরপেক্ষতা দেখে মনে মনে তাকে অনেক সম্মান দিলেন। পুরস্কার বিতরণের পর
স্টুয়ার্ট ক্লেইনকে একান্তে ডেকে একটি নিখোঁজ ব্যক্তির মামলা দিলেন। এমলিন হোয়াইট নামের এক সুদর্শন যুবক গত 2 সপ্তাহ ধরে নিখোঁজ। ক্লেইন যখন এমলিনের ছবি দেখলেন তখন তার মনে পড়ে গেল ফাদার উট্রাভস্কির চার্চের সেই বেজমেন্টের কথা, যেখানে একজন অহংকারী ভ্যাম্পায়ারকে বন্দী করে রাখা হয়েছে। ক্লেইন মুহূর্তেই বুঝতে পারলেন যে এমলিন হোয়াইটই সেই ব্যক্তি। পরিশেষে আমরা দেখি ডিউক নেগানের প্রাসাদে আয়োজিত এক আভিজাত্যপূর্ণ চাচক্র। সেখানে অড্রে হল উপস্থিত ছিলেন, কিন্তু অভিজাত মহিলাদের প্রথাগত আলাপচারিতায় তিনি কিছুটা একঘেয়েমি অনুভব করছিলেন। তিনি যখন চা পানের পর একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে গেলেন, ফেরার পথে তার সাথে দেখা হল লেডি নর্মার। লেডি নর্মা হঠাৎ অড্রেকে জিজ্ঞেস করে বসলেন যে তিনি কি রহস্যবাদ বা মিস্টিসিজমে আগ্রহী কিনা। অড্রের সাথে সাথে তার টেলিপ্যাথিস্ট ক্ষমতার মাধ্যমে পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করলেন। তার মনে এক প্রবল সন্দেহ জাগল যে লেডি নর্মা হয়তো সাইকোলজি অ্যালকেমিস্ট নামক একটি অত্যন্ত শক্তিশালী ও গোপন সংগঠনের সদস্য। লেডি নর্মাও হয়তো অড্রেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি তার নিজের আবেগগুলো লুকোতে পারছিলেন না। অড্রে মনে মনে চিন্তা করে যে লেডি নর্মা হয়তো তার পোষা কুকুর সুজির মতোই একজন স্পেকটেটার মাত্র। কিন্তু লেডি নর্মা জানতেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই তরুণীটি আসলে একজন টেলিপ্যাথিস্ট, যার ক্ষমতা একজন স্পেকটেটারের চেয়ে অনেক বেশি গভীর। এই ভাবনাটি অড্রেকে কিছুটা বিচলিত করে, তেমনি এক ধরনের গর্বও এনে দেয়। সে যখন ঘর থেকে বেরিয়ে আসছিল তখন তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত ছন্দময় এবং রাজকীয়। সে যেন এক অদৃশ্য বিজয়ের নেশায় এক পায়ের সামনে অন্য পা রেখে অত্যন্ত সোজা পথে হেবে যাচ্ছিল। ঠিক একই সময়ে শহরের অন্য প্রান্ত হিলস্টোন বড়োতে গোয়েন্দা আইজেনগার্ড স্ট্যান্টনের বাড়িতে এক অন্যরকম দৃশ্যপট তৈরি হচ্ছিল। সেখানে ক্লেইন মোরেট্টি তথা শার্লক মরিয়ার্টি এক গভীর চিন্তায় নিমগ্ন ছিল। পুরস্কারের টাকা বা বাউন্টি ভাগ করার পর যখন অন্যান্য গোয়েন্দারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ক্লেনের মনের মধ্যে তখন এমলিন হোয়াইট নামের একজন ভ্যাম্পায়ার বা স্যাংমিনের কথা ঘুরপাক খাচ্ছিল। এমলিন বর্তমানে ফাদার উট্রাভস্কি নামক এক শক্তিশালী যাজকের কাছে বন্দী। ক্লেন যখন স্টুয়ার্টের সাথে কথা বলছিল তখন তার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল, কিন্তু সে অত্যন্ত সচেতনভাবে স্টুয়ার্টের নিয়োগকর্তা কে বা তার চেহারা কেমন সে সম্পর্কে কোনো প্রশ্ন করা থেকে নিজেকে বিরত রাখে। ক্লেন তার স্বভাবজাত সতর্কতা থেকে সিদ্ধান্ত নেয় যে এমলিন হোয়াইটের এই জটিল সমস্যার মধ্যে সে নিজেকে যতটা সম্ভব কম জড়াবে। যদিও এমলিন নিজেকে একজন আইন মেনে চলা ভ্যাম্পায়ার হিসেবে দাবি করত, কিন্তু ক্লেন তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। এমলিনের অতীতের অনেক কিছুই ক্লেনের কাছে অজানা ছিল, এবং সে নিশ্চিত হতে পারছিল না যে এই ভ্যাম্পায়ারটি কোনোদিন কোনো নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে কিনা। নৈতিকভাবে ক্লেন কোনো তাড়না অনুভব করছিল না এমলিনকে উদ্ধার করার জন্য, কারণ ফাদার উট্রাভস্কি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী ডন প্যালাডিন। যুদ্ধের ময়দানে একজন ডন প্যালাডিনের ক্ষমতা অসীম, বিশেষ করে যখন তার কাছে শক্তিশালী রহস্যময় বস্তু বা মিস্টিক্যাল আইটেম থাকে। তাছাড়া ক্লেন বুঝতে পেরেছিল যে এই উদ্ধারকার্যে নামলে তার আসল পরিচয় ফাদার উট্রাভস্কি এবং এমলিন উভয়ের কাছেই প্রকাশ হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ক্লেন মনে মনে প্রার্থনা করে যেন এমলিন শীঘ্রই সেই শক্তিশালী যাজকের মন জয় করতে পারে এবং তারই বন্দিদশা বা শাস্তি থেকে প্যারোলে মুক্তি পায়। ক্লেন তার হৃদয়ের কাছে হাত নিয়ে ঘড়ির কাঁটার দিকে 4 বার ট্যাপ করে এমলিনের জন্য শুভকামনা জানায়। এই বিশেষ ভঙ্গিটি ছিল তার এক ধরনের ব্যক্তিগত দোয়া বা স্পিরিচুয়াল রিচুয়াল। পুরস্কারের টাকা ভাগাভাগি শেষ হওয়ার পর আইজেনগার্ড স্ট্যান্টন ক্লেনকে অত্যন্ত সম্মানের সাথে বিদায় জানান। একজন বিখ্যাত গোয়েন্দার কাছ থেকে এই ধরনের সম্মান পাওয়া ক্লেনের জন্য এক বড় পাওয়া ছিল। আইজেনগার্ড যখন পাইপ হাতে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন তখন ক্লেন বুঝতে পারে যে ব্যাকল্যান্ডের এই কুয়াশাচ্ছন্ন শহরে প্রতিটি মানুষেরই কোনো না কোনো গোপন উদ্দেশ্য বা মুখোশ রয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকল্যান্ডের বিষণ্ণ ও রহস্যময় কুয়াশার চাদরে ঢাকা এক সন্ধ্যায় ক্লেইন মোরেত্তি তার রহস্যময় সহযোগী শ্যারনের সাথে এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। শ্যারন, যিনি খুব কম কথা বলতে পছন্দ করেন, তিনি ক্লেইনের কাছ থেকে একটি সরু কাঁচের টিউবে রাখা স্বচ্ছ ও বিশুদ্ধ প্রশান্তিদায়ক তরলটি গ্রহণ করেন এবং নিঃশব্দে মাথা নেড়ে তার সম্মতি জানান। ক্লেইন, যিনি শার্লক মরিয়ার্টি ছদ্মনামে সেখানে উপস্থিত ছিলেন, তিনি অত্যন্ত বিনয়ের সাথে শ্যারনকে তাদের আসন্ন যুদ্ধের সম্ভাব্য স্থানগুলো সম্পর্কে জানতে চান। তার উদ্দেশ্য ছিল আগেভাগেই সেই এলাকাগুলোর সাথে পরিচিত হওয়া, যেন যুদ্ধের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে না হয়।
ক্লেইন মনে মনে ভাবছিলেন যে শ্যারন এবং ম্যারিক যেহেতু নিজেরাই যুদ্ধের স্থান নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন, তাই তারা ক্লেইনের মাধ্যমে তথ্য ফাঁস হওয়ার ব্যাপারে খুব একটা শঙ্কিত নন। তবে ক্লেইন কেবল পেশাদারিত্বের খাতিরেই নয়, বরং এক ধরনের সহজাত সতর্কতা থেকেই এই তথ্যগুলো জানতে চেয়েছিলেন। ক্লেইনের মনে এক ধরনের গভীর সংশয় কাজ করছিল, যা একজন অভিজ্ঞ বেয়ন্ডারের জন্য খুবই স্বাভাবিক। যদিও শ্যারন এবং ম্যারিক তাদের লালসা ও প্রবৃত্তিকে দমনের কঠোর দর্শন মেনে চলেন, তবুও তাদের শত্রুরা যেমন রেথ স্টিভ, জম্বি জেসন বা ওয়্যারউলফ টায়ার এমন কোনো কিছুর সন্ধান পেয়ে থাকতে পারে যা যে কোনো সাধারণ বেয়ন্ডারের মনে প্রবল লোভ ও বিদ্বেষ তৈরি করতে সক্ষম। যদি সত্যিই এমন কোনো গুপ্ত ধন বা স্বার্থের বিষয় থাকে, তবে সেই পরিস্থিতির চাপে শ্যারুল বা ম্যারিকো যে ক্লেইনের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, তার কোনো শতভাগ নিশ্চয়তা ছিল না। এই কারণেই ক্লেইন আগেভাগেই পালানোর একটি নিরাপদ রাস্তা নিশ্চিত করতে চাচ্ছিলেন, যেন তাকে যদি শেষ পর্যন্ত নীরব করে দেওয়ার চেষ্টা করা হয়, তবে তিনি যেন নিজেকে রক্ষা করতে পারেন। তিনি মনে মনে একটি পুরনো চীনা নীতিবাক্য স্মরণ করেন, কাউকে আঘাত করার ইচ্ছা রাখা অন্যায়, কিন্তু নিজেকে আঘাত থেকে রক্ষা করার জন্য সর্বদা সতর্ক থাকা অপরিহার্য। ক্লেইন যখন শ্যারনের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন, শ্যারন সেই প্রস্তাব এড়িয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যান, যা ক্লেইনকে কিছুটা অপ্রস্তুত করে দেয়। বৈঠক শেষ করে ক্লেইন যখন মিন্স্ক স্ট্রিটে তার ভাড়া বাড়িতে ফিরে আসছিলেন, তখন ব্যাকল্যান্ডের আকাশ ছিল গাঢ় অন্ধকারে ঢাকা এবং লালচে চাঁদটি মেঘের আড়াল থেকে খুব সামান্যই আলো ছড়াচ্ছিল। ঘোড়ার গাড়িতে যাতায়াত করা এ সময়ে বেশ ব্যয়বহুল ছিল, তবুও নিরাপত্তার খাতিরে ক্লেইন তাই বেছে নিয়েছিলেন। পথে তিনি লক্ষ্য করেন যে তার প্রতিবেশী আইনজীবী জার্গেনের বাড়িটি সম্পূর্ণ অন্ধকার। জার্গেনের অনুপস্থিতিতে তার পোষা বিড়াল ব্রোডিকে দেখাশোনার দায়িত্ব ক্লেইনের উপর ছিল, তাই তিনি তার কাছে থাকা অতিরিক্ত চাবিটি দিয়ে দরজা খোলেন। দরজার ওপাশে অন্ধকার ঘরে কালো বিড়াল ব্রোডিকে চুপচাপ বসে থাকতে দেখে ক্লেইনের মনে এক অদ্ভুত নিঃসঙ্গতার অনুভূতি জাগে। ব্রোডির সবুজ চোখ দুটি অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছিল। ক্লেইন বিড়ালটিকে আদর করার চেষ্টা করলে ব্রোডি সযত্নে তা এড়িয়ে যায়, যা ক্লেইনকে কিছুটা হাসায়। তিনি ব্রোডির জন্য প্রিয় সেদ্ধ মুরগির মাংস তৈরি করেন এবং বিড়ালটির সাথে তার একাকিত্ব নিয়ে কিছু কথা বলেন। একসময় ক্লেইন উপলব্ধি করেন যে বিড়ালটির মতো তিনিও এই বিশাল শহরে এক ধরনের বিচ্ছিন্নতা ও গৃহহীনতার বোধ নিয়ে বেঁচে আছেন। ব্রোডি চুপচাপ বসে থেকে ক্লেইনের কথাগুলো যেন বোঝার চেষ্টা করছিল, যদিও সে কোনো প্রতিউত্তর দিচ্ছিল না। গল্পের পরবর্তী অংশে আমরা ব্যাকল্যান্ডের উচ্চবিত্ত সমাজের এক আভিজাত্যপূর্ণ চায়ের আড্ডায় প্রবেশ করি। অড্রে হল, যিনি লেডি নর্মার বাড়িতে নিমন্ত্রিত ছিলেন, সেখানে তার পরিচয় হয় হিলবার্ট আলকার্ড এবং এসকালান্তে ওসেলেকা নামক দুজন বিশেষজ্ঞের সাথে। হিলবার্ট ছিলেন একজন শান্ত ও গম্ভীর প্রকৃতির মনোবিজ্ঞানী এবং এসকালান্তে ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, যার চেহারায় এক ধরনের শিশুসুলভ ছাপ ছিল। অড্রে পার টেলিপ্যাথিস্ট এবং স্পেকটেটর ক্ষমতা ব্যবহার না করেই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি নিজেকে একজন সাধারণ কৌতূহলী তরুণী হিসাবে উপস্থাপন করেন, যেন তারা বুঝতে না পারেন যে তিনি নিজেই বিয়ন্ডার জগৎ সম্পর্কে অনেক কিছু জানেন। কথোপকথনের সময় এসকালান্তে আধ্যাত্মিক বিজ্ঞানের এক গভীর তত্ত্ব ব্যাখ্যা করেন, যা মেজর ইয়ার এবং মেজর মান্থ নামে পরিচিত। তিনি জানান যে গ্রহের অক্ষীয় বিচ্যুতির কারণে 25,920 বছরের একটি পূর্ণ চক্র সম্পন্ন হয়, যাকে মেজর ইয়ার বলা হয়, আর প্রতিটি 2160 বছরের সময়কালকে বলা হয় মেজর মান্থ। এসকালান্তে সতর্কবাণী উচ্চারণ করেন যে বর্তমান এই সময়কালটি প্রায় শেষের দিকে এবং ইতিহাসের এই ধরনের সন্ধিক্ষণে সাধারণত পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। অড্রে বুঝতে পারেন যে সাইকোলজি অ্যালকেমিস্টের মতো গোপন সংগঠনগুলো তাকে সদস্য হিসাবে নেওয়ার আগে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করবে। তিনি তার আসল উত্তেজনা চেপে রেখে খুবই সাধারণ প্রশ্ন করতে থাকেন, যেন তার আসল পরিচয় প্রকাশ না পায়। লেডি নর্মা অড্রেকে পরামর্শ দেন যে বিয়ের আগে তিনি চাইলে সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করতে পারেন বা এই পেশায় কাজ করতে পারেন। ব্যাকল্যান্ডের অভিজাত সমাজে নারীদের বিয়ের ক্ষেত্রে অনেক পারিবারিক ও সামাজিক হিসাব নিকাশ থাকে, তাই সাধারণত তারা 26 বছরের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। এই দীর্ঘ 8 বছর সময় অড্রে তার নিজের পছন্দমতো কাজে ব্যয় করতে পারবেন। চার্চ অব দ্য এভারনাইট গডেসও নারীদের বিভিন্ন সৃষ্টিশীল কাজে উৎসাহ প্রদান করে। তবে অড্রে মনে মনে বেশ সতর্ক ছিলেন, কারণ তিনি জানতেন যে অফিসিয়াল বিয়ন্ডার সংস্থাগুলো, যেমন নাইট হক্স বা ম্যান্ডেটেড পানিশাররা, এই ধরনের পেশাজীবীদের ওপর বিশেষ নজর রাখে। তারা সম্ভবত বিয়ন্ডারদের অ্যাক্টিং মেথড সম্পর্কে অবগত, তাই কোনো সাইকোলজিস্টের সন্দেহজনক আচরণ তাদের নজর এড়াবে না। তিনি ঠিক করেন যে তিনি এই পুরো ঘটনাটি মিস্টার ফুলকে অবগত করবেন। অড্রে ভাবছিলেন যে এসকালান্তেকে যদি তার গৃহশিক্ষক হিসেবে রাখা যায়, তবে তিনি সেই গোপন সংগঠনের আরও কাছাকাছি পৌঁছাতে পারবেন।
রবিবার সকালে ক্লেইন যখন তার কফি টেবিলে রাখা ব্যাকলন্ডের মানচিত্রটি দেখেন, সেখানে তিনি শ্যারনের চিহ্নিত করা কয়েকটি স্থান লক্ষ্য করেন। তিনি সেই এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং মানচিত্রের সাথে বাস্তবের মিল খুঁজে বের করেন। তিনি বিশেষভাবে লক্ষ্য করেন যে ওই স্থানগুলোর আশেপাশে কোনো গির্জা বা ক্যাথেড্রাল আছে কিনা, যা বিপদের সময় আশ্রয়ের কাজে লাগতে পারে। ক্লেইন জানেন যে ব্যাকলন্ডের মতো শহরে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তাই পালানোর পথ চিনে রাখাটা তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ। বিকেলে তিনি কোয়েলা ক্লাবে যান তার বিয়ন্ডার ক্ষমতার অনুশীলন করতে, এবং সেখানে তার দেখা হয় সার্জেন্ট অ্যারন সেরেসের সাথে। অ্যারন, যিনি গত কয়েকদিন ধরে চরম দুর্ভাগ্যের শিকার হচ্ছিলেন, তিনি অত্যন্ত আনন্দের সাথে ক্লেইনকে জানান যে তার ভাগ্য এখন স্বাভাবিক হয়ে গেছে। অ্যারন বলেন যে ক্লেইনের পরামর্শ মতো তিনি গির্জায় গিয়েছিলেন এবং সেখানে প্রার্থনা করার সময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ক্লেইন মনে মনে মুচকি হাসেন, কারণ তিনি বুঝতে পারেন যে এটি চার্চের কোনো সিকোয়েন্স 7 নাইটমেয়ারের কাজ ছিল, যিনি অ্যারনকে ঘুম পাড়িয়ে কোনো আচারের মাধ্যমে তার দুর্ভাগ্য প্রশমন করেছেন। অ্যারন ক্লেইনকে অনুরোধ করেন যেন তিনি গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির পরিবর্তে এভারনাইট গডেসের উপর বিশ্বাস স্থাপন করেন। অ্যারনের মতে এভারনাইট গডেস তাকে এক ধরনের স্বর্গীয় প্রশান্তি দান করেছেন এবং তার জীবনকে সুন্দর করে তুলেছেন। ক্লেইন কেবল মৃদু হেসে তার এই পরিবর্তনের প্রশংসা করেন, কারণ তিনি জানেন ব্যাকলন্ডের এই কুয়াশার আড়ালে বিশ্বাসের চেয়েও গভীর অনেক রহস্য লুকিয়ে আছে। তিনি অনুভব করেন যে এই শহরে মানুষের ভাগ্য কেবল তাদের কর্মের ওপর নয়, বরং অদৃশ্য বিয়ন্ডারদের কর্মকাণ্ডের ওপরও নির্ভর করে। অ্যারনের সরল বিশ্বাস দেখে ক্লেইন তার নিজের জটিল জীবনের কথা ভাবেন, যেখানে প্রতিটি পদক্ষেপ তাকে মৃত্যুর খুব কাছ দিয়ে নিয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকলন্ডের কুয়াশাচ্ছন্ন এবং রহস্যময় পরিবেশে শার্লক মোরিয়ার্টি হিসেবে ক্লেইন মোরেন্টি দৈনন্দিন জীবন এবং অতিপ্রাকৃত জগতের এক চমৎকার মেলবন্ধন। অ্যারন এবং ক্লেইনের মধ্যকার একটি বিশেষ কথোপকথনের মাধ্যমে কাহিনীটি দানা বাঁধতে শুরু করে। অ্যারন ক্লেইনকে এমন একটি অনুরোধ করেছিলেন যা ক্লেইনের জন্য বেশ অস্বস্তিকর ছিল। ক্লেইন এতটাই গম্ভীর হয়ে গিয়েছিলেন যে তিনি প্রায় তার বুকে রক্তিম চাঁদের চিহ্ন আঁকতে যাচ্ছিলেন, যা তার বিশ্বাসের একটি বহিঃপ্রকাশ। কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং অ্যারনকে অত্যন্ত গুরুত্বের সাথে জানান যে তার আচরণে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, তবে এটি মনে রাখা উচিত যে একবার কোনো ধর্ম বা বিশ্বাসের প্রতি অনুগত হয়ে গেলে তা পরিবর্তন করা সম্ভব নয়। অ্যারন দ্রুত নিজের ভুল বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে নেন, কারণ তিনি ক্লেইনের বিশ্বাসকে নিয়ে কোনো কৌতুক করতে চাননি। এই কথোপকথন থেকে তৎকালীন সমাজের ধর্মীয় সহনশীলতার একটি চিত্র ফুটে ওঠে। ক্লেইন এবং অ্যারনের মধ্যে বিশ্বাসের পার্থক্য থাকলেও তারা বন্ধু হিসেবে থাকতে পারতেন। ক্লেইন মনে মনে তুলনা করছিলেন যে ফেসাক বা ফেইন পটারের মতো দেশগুলোতে এটি সম্ভব নয়, কারণ সেখানে মানুষ কেবল একটিমাত্র বিশ্বাসেই কটকট থাকে। কিন্তু লোয়েন এবং ইন্টিসের মতো দেশগুলো গত 1400 বছর ধরে বিভিন্ন চার্চের সহাবস্থানের কারণে অনেক বেশি উদার এবং উন্মুক্ত। এরপর ক্লেইন প্রসঙ্গের পরিবর্তন ঘটিয়ে অ্যারনের কাছে সেই অদ্ভুত ছেলেটি উইল অস্পতিন সম্পর্কে জানতে চান, যার একটি পা কাটা ছিল। ক্লেইন কৌতূহলী ছিলেন কারণ এই ছেলেটি ভবিষ্যৎবাণী করেছিল যে অ্যারনের ভাগ্য খারাপ হবে। ক্লেইন জানতেন যে নাইট হক্সরা হাসপাতালের রেকর্ড অনুসরণ করে ছেলেটির ঠিকানা খুঁজে বের করবে, কিন্তু অ্যারন জানান যে সেই ঘটনার পর তিনি আর সেই ছেলেটিকে দেখেননি। ক্লেইন বুঝতে পারেন যে ছেলেটি হয়তো অনেক আগেই সেই জায়গা ছেড়ে চলে গেছে। ক্লেইন নিজে এই তদন্তে সরাসরি জড়াতে পারছিলেন না, তাই তিনি আন্ডারগ্রাউন্ড শুটিং রেঞ্জে চলে যান নিজের রিভলভার এবং সাধারণ বুলেটের সাথে নিজেকে আরও দক্ষ করে তুলতে। গল্পের পরবর্তী অংশে আমরা দেখি ব্যাকলন্ডের আভিজাত্য এবং সামাজিক জীবনের এক টুকরো দৃশ্য। ক্লাবে ক্লেইনের সাথে দেখা হয় ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিলের সদস্য ম্যাম মেরি এবং ক্লেইনের ল্যান্ডলেডি স্টেলিন স্যামারের সাথে। তারা দুজনেই হালকা পোশাকে ছিলেন, যা তাদের বেশ তরুণ দেখাচ্ছিল। মেরির মাধ্যমে আমরা জানতে পারি যে বিখ্যাত রোসেল বিশ্বাস করতেন ব্যায়াম জীবনের জন্য অনিবার্য। স্টেলিন মূলত ঘরকুনো মানুষ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা অপেরা নিয়েই ব্যস্ত থাকেন, তাই তার স্বাস্থ্যের উন্নতির জন্য মেরি তাকে টেনিস এবং স্কোয়াশ খেলতে উৎসাহিত করছেন। স্টেলিন এবং ক্লেইনের কথোপকথনটি বেশ কৌতূহলোদ্দীপক। স্টেলিন ক্লেইনকে ব্র্যাকলুন্ডের সেই চাঞ্চল্যকর সিরিয়াল মার্ডার কেস নিয়ে প্রশ্ন করেন, যা নিয়ে খবরের কাগজগুলো বেশ অস্পষ্ট ছিল। ক্লেইন গোপনীয়তার দোহাই দিয়ে আসল সত্য এড়িয়ে যান। তিনি নিশ্চয়ই বলতে পারতেন না যে খুনিটি ছিল কালো লোমশ শরীরের এক অদ্ভুত প্রাণী, যার একটি মসৃণ গেজ আছে এবং যে 4 পায়ে দৌড়াতে পছন্দ করে। যখন স্টেলিন ক্লেইনের উপার্জনের কথা জানতে চান, ক্লেইন তাকে জানান যে তিনি প্রায় 50 পাউন্ডের মতো পুরস্কার পেয়েছেন। এটি শুনে স্টেলিন ক্লেইনের সক্ষমতার উপর বেশ ভরসা পান এবং তাকে একজন অত্যন্ত দক্ষ ডিটেকটিভ হিসাবে গণ্য করেন। তিনি ক্লেইনকে আগামী রবিবারের একটি পার্টিতে আমন্ত্রণ জানান। ক্লেইন বুঝতে পারেন এটি আসলে একটি ব্লাইন্ড ডেট পার্টি, যেখানে স্টেলিন তাকে তার সামাজিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চান। স্টেলিন মনে করেছিলেন ক্লেইনের জন্য এমন কোনো মেয়ে উপযুক্ত হবে যার পরিবার বছরে অন্তত 200 পাউন্ড আয় করে।
ক্লেইন প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং নিজে রাতের খাবার তৈরির ঝামেলা এড়াতে আমন্ত্রণটি গ্রহণ করেন। স্টেলিন খুশি হয়ে সেখান থেকে চলে যান এবং ক্লেইন আবারও তার অতিপ্রাকৃত ক্ষমতার অনুশীলনে মগ্ন হন। রাত ৯টা বাজার সাথে সাথে গল্পের আবহ পুরো বদলে যায়। আকাশের রক্তিম চাঁদ পূর্ণতা পায় এবং ক্লেইন তার ডেস্কে বসে অপেক্ষা করতে থাকেন। সোয়া 10টা নাগাদ তিনি মিস ম্যাজিশিয়ান বা ফোর্সের আকুল প্রার্থনা শুনতে পান। ক্লেইন তখন দ্রুত তার গোপন আচার পালন করে ধূসর কুয়াশার উপরে নিজের সেই রহস্যময় প্রাসাদে চলে যান। সেখানে তিনি ফোর্সকে আহ্বান জানান। ফোর্স সেখানে গিয়ে মিস্টার ফুলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে উদ্ধারের জন্য ধন্যবাদ জানান। সেই বিশাল প্রাসাদের নিস্তব্ধতা ফোর্সকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়, কারণ সাধারণত সেখানে ট্যারট ক্লাবের অন্যান্য সদস্যরাও থাকে। মিস্টার ফুলের সামনে একা বসে থাকাটা তার কাছে অনেকটা প্রথম চাকরিতে বসের সামনে বসে থাকার মতো চাপের মনে হচ্ছিল। ক্লেইন তার এই অস্বস্তি বুঝতে পারেন এবং তাকে সহজ করার জন্য তার অতীত সম্পর্কে জানতে চান। ফোর্স তখন তার বিয়ন্ডার হওয়ার পেছনের কাহিনী বলতে শুরু করেন। তিনি ব্যাকলুন্ড মেডিকেল স্কুল থেকে পাশ করার পর তার বাবার সাহায্যে একটি ক্লিনিকে কাজ শুরু করেছিলেন। তার বাবা ছিলেন একজন নিম্নপদস্থ সামরিক কর্মকর্তা, যিনি সম্পদ এবং ক্ষমতার খোঁজে সাউদার্ন কন্টিনেন্টে গিয়েছিলেন। ফোর্সের মা অসুস্থ হয়ে মারা যান এবং তার বাবা ইস্ট বালামে একটি নতুন সংসার শুরু করেন। এই একাকিত্বের মাঝে ফোর্স একজন বৃদ্ধা মহিলার সাথে পরিচিত হন, যিনি নিয়মিত চিকিৎসা নিতে আসতেন। একদিন ফোর্স অবাক হয়ে দেখেন যে সেই বৃদ্ধা দেয়ালের মাঝখান দিয়ে হেঁটে চলে যেতে পারছেন। সেই বৃদ্ধা ফোর্সকে জানান যে এটি কোনো এক পরিবারের উত্তরাধিকার, তবে নির্দিষ্ট পরিবারের রক্ত সম্পর্ক না থাকলে এর অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বৃদ্ধা মারা যাওয়ার আগে ফোর্সকে বিয়ন্ডার হওয়ার প্রস্তাব দেন এবং তাকে অ্যাপ্রেন্টিস ফর্মুলা এবং একটি বিশেষ ব্রেসলেট দিয়ে যান। তবে তিনি সতর্ক করেছিলেন যেন পূর্ণিমার রাতের সেই রহস্যময় এবং অশুভ আওয়াজগুলোর দিকে বেশি মনোযোগ না দেওয়া হয়। ক্লেইন বুঝতে পারেন যে সেই বৃদ্ধা মহিলা আসলে অ্যাব্রাহাম পরিবারের কোনো এক সদস্যের বিধবা পত্নী ছিলেন এবং ফোর্সের সেই ব্রেসলেটটি বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্লেইন ফোর্সকে আশ্বস্ত করেন যে যদি তিনি একজন উচ্চতর সিকুয়েন্সের বিয়ন্ডার হতে পারেন, তবে এই আওয়াজগুলো তার উপর আর প্রভাব ফেলতে পারবে না। অবশেষে সোমবার সকালে ক্লেইন যখন ঘুম থেকে ওঠেন, তিনি লিভিং রুমের কফি টেবিলে একটি খোলা কাগজের টুকরো দেখতে পান, যেখানে লেখা ছিল যে তার পরিকল্পনাটি সফল হয়েছে। ক্লেইন এক গভীর স্বস্তির নিঃশ্বাস কালেন এবং দুপুর 2:45 তিনি আবারও ধূসর কুয়াশার উপরে নিজের সেই প্রাচীন প্রাসাদে ফিরে যান, নতুন একটি ট্যারট ক্লাব সভার প্রস্তুতি নিতে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের দেখায় কিভাবে ক্লেইন তার সাধারণ ডিটেকটিভ জীবনের আড়ালে একটি অতিপ্রাকৃত জগতের নেতৃত্ব দিচ্ছেন এবং কিভাবে রহস্যময় সূত্রগুলো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে।